লাগবে না, আপনি গিয়ে ঘুমান। ইচ্ছে আবারও কান্না করে ফেলল। অনুভব তার হাতটা এগিয়ে নিয়ে গেল ইচ্ছের মাথায় রাখার জন্য, তবে কিছু একটা মনে করে আবার সরিয়ে নিল। উঠে দাঁড়ালো, বলল, তোমার দাদাজান কে দেখবে? ইচ্ছে চট করে উঠে দাঁড়ালো, মাথা নাড়িয়ে সম্মতি দিল। অনুভব সামনের দিকে এগিয়ে গেল, ইচ্ছেও পিছু নিল। কেবিনের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ইচ্ছেকে ইশারা করলো। কাচের দরজা হওয়াতে ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে। শফিক সাহেবের সেন্স ফিরেছে। ডান হাত নাড়াতে না পারলেও তার বাম পাশে ঘুমিয়ে পড়া অর্ধাঙ্গিনীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাম হাত দিয়ে। মুখে কিছু একটা বিড়বিড় করে পৌঁছে। আনোয়ারা বেগমের ঘুম পাতলা ছিল, কয়েকবার মাথায় হাত রাখতেই ঘুম ভেঙে গেল। ফুপিয়ে কেঁদে উঠলেন। শফিক সাহেব তাকে সান্ত্বনা দিতে দিতে আধো আধো কণ্ঠে ধীরে ধীরে বললেন, কাঁদছো কেন গিন্নি? আমি ঠিক আছি তো। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, মনে হয়েছিল আর বোধহয় তোমাকে লোগো থাকা হইব না। শফিক সাহেব মুচকি হাসার চেষ্টা করলেন। কোথাও যাবেন না, মরণ হইলে একলগে মরমু। এখন আর কথা বলবো না, ডাক্তার নিষেধ কইরা গেছে। শফিক সাহেব শুধু মাথা নাড়িয়ে স্ত্রী আবার বেডে মাথা রাখতে ইশারা করল। আনোয়ারা বেগম তাই করলেন। এই দৃশ্য কাছের বাহিরে দাঁড়িয়ে থাকা তরুণ তরুণী দেখল। ইচ্ছে এখন মিটিমিটি হাসে। অনুভব তা দেখে ভ্রু কুঁচকাল, বলল, হাসছো কেন? দেখেছেন আমার দাদাজান আর দাদিজানের মধ্যে কত মহব্বত। অনুভব এবার মুচকি হেসে বলল, এটা তো সবাই জানে। তাদের দুজনকে একসাথে দেখলে আমার বড্ড শান্তি লাগে। ইস, আমিও যদি দাদাজানের মতো একটা জামাই পেতাম, জীবন আমার ধন্য হয়েছে তো। বয়স কত তোমার? কেন? প্রশ্ন নয়, উত্তর করতে বলেছি। 19, যদিও সার্টিফিকেটে 1 বছর কমানো আছে। আপনার? কাগজে কলমে 25, তবে আসল 27। বলেই অনুভব উল্টো দিকে হাঁটা ধরল। আবারও গিয়ে বসে পড়ল। ইচ্ছেও তার পিছু নিল। যেতে যেতে সন্দেহের চোখে তাকিয়ে বলল, আপনার বয়স 30-এর কম? কেন বিশ্বাস হয় না? ইচ্ছে মাথা নাড়িয়ে না বোঝালো। অনুভব কিছু একটা ভেবে বলল, আসলে আমি 2 ক্লাস গ্যাপ দিয়ে উপরে উঠেছিলাম। 3-4 না পড়েই 5-এ ভর্তি হয়েছিলাম। আর সার্টিফিকেটে বয়স কম বাবা মা দিয়েছিল। ইচ্ছে হঠাৎ প্রসঙ্গ পাল্টে বলল, আপনি আমাকে নর্মাল করতে এত কথা বলছেন তাই না? অন্য সময় তো বোম মেরেও আপনার মুখ থেকে কথা বের করানো যায় না। অনুভব সে কথার উত্তর না দিয়ে বলল, এটা তোমার জামাই নিয়ে ভাবার বয়স নয়, লেখাপড়া করার বয়স। ভালো করে পড়ো, নইলে রেজাল্ট খারাপ হবে। ইচ্ছে হতাশায় সুরে বলল, জামাই নিয়ে সংসার করার বয়সে পড়াশোনা করলে রেজাল্ট তো খারাপ হবেই। এখনকার মেয়েদের মাথায় কি শুধু এইসবই চলে? সবার জানি না, তবে আমার চলে। অনুভব আর কথা বাড়ালো না। বড্ড ক্লান্ত লাগছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে। একটু চা হলে ভালো হতো। ক্লিনিকের নিচে চা বা কফি পাওয়া যাবে। উঠে দাঁড়ালো, সোজা নিচে গিয়ে 2 কাপ কফি নিয়ে আসলো। একটা ইচ্ছেকে দিল, অপরটায় নিজের চুমুক দিল। ইচ্ছে খেতে খেতে বলল, আপনি কিন্তু এতটাও খারাপ নন। হঠাৎ ভালো কেমনে হয়ে গেলাম? এই যে রিক্স নিয়ে দাদাজানকে বের করে আনলেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে ধন্যবাদ? তো এখন কি আপনাকে বিয়ে করে ধন্যবাদ দিতে হবে? অনুভব বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, তুমি বড্ড বেশি অপ্রয়োজনীয় কথা বলো মেয়ে। অনুভব চলে যেতেই ইচ্ছে মিটিমিটি হাসল। এমপি মশাইরে জ্বালাইতে ইদানিং তার বেশ ভালো লাগে। হঠাৎ দাদাজানের কথা মাথায় আসতেই আবারও মনটা খারাপ হয়ে গেল। ওহি ইচ্ছেদের খবর শুনে রাতেই বায়না ধরেছিল আসার জন্য, কিন্তু অনুভব তাকে নিয়ে যায়নি। কান্না করেও ভাইয়ের মন গলাতে পারেনি। তার এক কথা, তারপর ওহি কিছু বলতে পারেনি। সারা রাত ঘুম হয়নি তার। একটু পরপর অনুভবকে ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছে। তখনই জেনে নিয়েছিল কোন হসপিটালে কত নাম্বার বেডে রয়েছে। সকাল হতেই বেরিয়ে পড়েছে, উদ্দেশ্য হসপিটাল। তনিমা বেগমের শরীরটা অতটাও ভালো না, নইলে তাকে বললেই নিয়ে যেতেন। বাড়িতে আপাতত আর কেউ নেই। এখান থেকে অটো করে হসপিটালে যেতে 1.5 ঘন্টায় সময় লাগবে। এদিক ওদিক তাকিয়ে অটো করছে। হাতে টিফিন বক্স, সবার জন্য খাবার নিয়েছে। খাবারটা আকলিমা বেগম সাজিয়ে একটা ব্যাগে তুলে দিয়েছেন।
যদিও তিনি জানেন না ওহি একা যাবে, তাকে বলেছে অনুভব বড় রাস্তার মোড়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই এদিক ওদিক তাকিয়ে অটো দেখতে না পেলেও রঙ্গনকে দেখতে পেল। কিছু একটা ভেবে তার দিকেই গেল। রঙ্গন তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। ওহিকে এদিকে আসতে দেখে তার বন্ধুরা ইশারা করে পেছনে তাকাতে বলল। রঙ্গন পেছনে না তাকিয়েই হাসল। ওহি পেছনে এসে ডাক দিল। শুনছেন? রঙ্গন উত্তর করল না। ওহি এবার তার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন? আমাকে কি তোর অটোওয়ালা মনে হয়? না তা নয়, তবে এত সকালে মনে হয় না অটো পাবো। একটু যদি নিয়ে যেতেন খুব উপকার হতো। তোর ভাই জানে? ওই চোখ মুখ কুঁচকে ফেললো, কিছু না বলে চুপ করে রইল। রঙ্গন উঠে দাঁড়ালো, বাইকে বসে ওহিকে ইশারা করলো। ওই খুব খুশি হলো, গিয়ে বাইকের পেছনে উঠে বসলো। রঙ্গন তার হাত থেকে টিফিনটা নিয়ে সামনে বাঁধিয়ে রাখলো। ওহি বাইকের পেছনে ধরলো, তবুও রঙ্গনকে ধরলো না। ঠিক হয়ে বসতেই বাইক টান দিল। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরও দুজনেই চুপ করে রয়েছে, কেউ কথা বলছে না। এভাবে কত সময় চুপ থাকা যায়? ওহি নিজেই কথা বলল। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? কেন, বরযাত্রী কয়জন যাবে গুনে রাখবি? ওহি কিছুটা বিব্রত বোধ করল, বলল, আপনি তো বললেন আমাকে বিরক্ত করবেন না। বলেছিলাম নাকি? বলেছিলেন। আমি গিয়েছি নাকি তুই এসেছিস? ওহি হঠাৎ চুপ হয়ে গেল। বেশ কিছু সময় পরে বলল, আচ্ছা, আপনি কি সব মেয়েকে এভাবে বিরক্ত করেন? রঙ্গন বাইকের আয়না দিয়ে ওহির মুখের দিকে তাকালো, মুচকি হেসে বলল, না, তবে তুই বললে করব। তাহলে আমাকে কেন? তাকে কথা শেষ করতে না দিয়ে রঙ্গন বলল, তুই অনুভব মির্জার বোন, তাই। মানে পরিষ্কার, আমার শালা হবে এমপি আর আমি হব তার দুলা ভাই। ওহি কৌতূহল নিয়ে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন? না তো। ওহি চুপ করে গেল। পুরো রাস্তা কোনো কথা বলল না। হুট করেই তার মনটা খারাপ হয়ে গেছে। রঙ্গন তাকে হসপিটালের সামনে নামিয়ে হাতে ব্যাগটা ধরিয়ে দিল। ওহি হাতে নিয়ে কিছু না বলে চলে যাচ্ছিল। তখনই রঙ্গন পিছু ডাকল, তবে কাউকে ভালো লাগে থেকে ভালোবাসায় পরিণত হতে বোধহয় খুব বেশি দেরি নেই। বলেই বাইক টান দিয়ে নিয়ে চলে গেল। ওহি কেমন রিয়াক্ট করবে বুঝলো না, শুধু চেয়ে রইল সেদিকে। বিড়বিড় করে কিছু একটা বলে ভেতরে পা বাড়ালো। দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে গেছে। শফিক সাহেব এখন বেশ অনেকটাই সুস্থ, তবে ডান পাশের বেশ কিছু জায়গায় সাদা হয়ে গেছে। হসপিটালে যে কয়েকদিন ছিলেন তার মধ্যেই অনুভব বাড়ির মেরামত করে দেয়, বেশি লোক কাজে লাগায়। খুব বেশি সময় লাগেনি, এই সময়টা তার খুব একটা খারাপ যায়নি। মাস্টারমশাই অসুস্থ জেনে অনেক ছাত্রছাত্রী তাকে দেখে গেছেন। পুরনো দিনের অনেক গল্প চলেছে। আহা, কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। ইচ্ছের পরীক্ষা শুরু হয়ে গেছে। সেন্টার পড়েছে একটু দূরে। শফিক সাহেব গাড়ি রিজার্ভ করে দিতে চেয়েছিলেন, তবে ওই করতে দেয়নি। সে জেদ ধরে ইচ্ছে তার সাথে যাবে, নইলে সে নিচেও যাবে না। সাধারণত সে গাড়ি করে চলাফেরা করে না, দম বন্ধ লাগে তার। তবে প্রতিদিন ঠিক সময়ে অটো পাওয়ার রিস্ক বিষয় হয়ে যাবে। ইচ্ছের এমনিতেও আপত্তি ছিল না, শুধু দাদাজানের পারমিশনের অপেক্ষায় ছিল। পরীক্ষার মাঝে খুব বেশি ছুটি না থাকায় পরপর অনেকগুলো পরীক্ষা শেষ হয়ে যায়। ওহি আর ইচ্ছে দুজনেই ভালো স্টুডেন্ট, পাশাপাশি সিট পড়লেও খুব একটা কেউ কারো থেকে হেল্পের প্রয়োজন হয়নি। আজকে শেষ পরীক্ষা ছিল, এর মধ্যে ওহির সাথে রঙ্গনের দেখা হয়নি। হুট করে একটা মানুষ কোথাও উধাও হয়ে গেল তার মাথায় আসে না। রাস্তায় উকিঝুঁকিও মিলেছে, তার বন্ধুদের দেখতে পেলেও তাকে পায়নি। কেন জানি না ওহি তাকে মিস করছিল, খারাপ লাগছিল। তবে কেন এমন লাগছে নিজেও কনফিউজড। তবে পরীক্ষার চলাকালীন সময়টা চেষ্টা করেছে নিজেকে পড়াশোনার মধ্যেই ব্যস্ত রাখা। অনুভব ইদানিং খুব ব্যস্ত সময় পার করছে, জনগণের সেবা করার সাথে সংসদে উপস্থিত থাকা, সব দিকে খেয়াল রাখার চেষ্টা করেছে। অন্যদিকে তাদের অফিস, সেটা নিয়ে আপাতত খুব বেশি সময় দিতে পারছে না। তবে ম্যানেজার ব্যাপারে তার বড্ড সন্দেহ হয়। তার গতিবিধির দিকে খোঁজখবর রাখার দায়িত্ব চয়নকে দিয়েছে।
আজকে বোনের শেষ পরীক্ষা। ঠিক করেছে সে নিতে যাবে। যেই ভাবনা সেই কাজ। কলেজের পূর্ব পাশে গিয়ে দাঁড়ালো। সামনের দিকে অতিরিক্ত ভিড় হওয়াতে ওহিরাই ড্রাইভারকে এখানে দাঁড়াতে বলেছে। ওহি আর ইচ্ছে হলরুম থেকে বের হতে হতে প্রশ্ন নিয়ে আলোচনা করছে। গাড়ির কাছে এসে ড্রাইভারের জায়গায় অনুভবকে দেখে খুশি হয়ে গেল ওহি। ইচ্ছের ভাবভঙ্গি দেখে খুশি অখুশি কিছু বোঝা গেল না। সে বেশ স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রইল। ওহি এগিয়ে গিয়ে বলল, ভাইয়া তুমি এসেছো? পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, বেশ ভালো হয়েছে। এখন শুধু প্র্যাকটিক্যাল বাকি, তবে ওটা নিয়ে টেনশন নেই। অনুভব এবার ইচ্ছের দিকে তাকিয়ে বলল, তোমার পরীক্ষা কেমন হলো? ভালো। অনুভব এবার ওহির দিকে তাকিয়ে বলল। কোথাও ঘুরতে যাবি? দুজনেই খুব ক্লান্ত থাকায় কেউ রাজি হলো না। অনুভব আর কথা বাড়ালো না। গাড়িতে উঠতে বলে বাড়ির রাস্তা ধরল। ইচ্ছে প্রতিদিন বড় রাস্তার সামনে এসে নেমে যায়। যদিও এখান থেকে আরো একটু ভেতরে যেতে হয়, তবুও উল্টো রাস্তায় যেতে হবে জন্য ইচ্ছে প্রতিদিন এখানেই নামে। আজকেও ব্যতিক্রম হলো না। ইচ্ছে ওহির থেকে বিদায় নিয়ে নেমে পড়ল। তাকে নামতে দেখে অনুভবও নেমে পড়ল। ওহি সেদিকে পাত্তা না দিয়ে চশমাটা পরে নিয়ে প্রশ্নগুলো আবার দেখতে লাগলো। অনুভবকে নামতে দেখে ইচ্ছে কিছুটা অবাক হয়ে বলল। নেতামশাই কিছু বলবেন? অনুভব গম্ভীর কণ্ঠে বলল, হুম বলুন। তুমি আমাকে আর চিঠি দাও না কেন? হুট করে এমন প্রশ্ন ইচ্ছে চমকালো, থমকালো। কিছুটা সময় নিয়ে বলল। আসলে এখন কথাটা শেষ করলো না। মনে মনে কিছু একটা ভেবে বলল, শুনুন নেতামশাই, লেখার শেষে থাকে ইতি, আর আমি দেব না আপনাকে চিঠি। অনুভব আরো একটু গম্ভীর হয়ে বলল। শোনো মেয়ে, তোমার চিঠির জন্য আমি পাগল হয়ে যাচ্ছি না। বলেই ধূপ করে গাড়ির দরজা করে ভেতরে চলে গেল। কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়ি নিয়ে চলেও গেল। ইচ্ছে ভাবাচিকা খেয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে বিড়বিড় করে আওড়ালো, নেতামশাই বোধহয় পাগল হয়ে গেল। রাতে ওহি ফোন হাতে করে বসে আছে। রঙ্গনের নাম্বার একবার তুলছে একবার কাটছে। কল দেওয়া ঠিক হবে কিনা ভাবছে। রঙ্গন তাকে শুধু 2 দিন ফোন দিয়েছিল। ওই দুটো নাম্বারই ব্লক করে রেখেছিল। তারপর আর কল দেয়নি। অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলো কল দেবে। প্রথমবার ফোন বাজতেই রিসিভ করলো রঙ্গন। ওই কথা বলছে না, চুপ করে আছে। ফোন কি নিঃশ্বাসের শব্দ শোনাতে দিয়েছিস তুই? ওহির বড্ড অভিমান হলো। ফোন কেটে দিল। অপেক্ষা করলো কল আসার। কিছু সময় পরে রঙ্গন নিজেই কল করলো। কথা না বলে ফোন কাটবি না। আচ্ছা। ওহির ছোট্ট জবাব। আমাকে মিস করেছিস? ওই উত্তর দিল না। রঙ্গন আবার বলল। গান শুনবি? উত্তরের অপেক্ষা না করে গাইতে শুরু করলো। মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের ঝুটি, আজ নতুন আলোয় আধার কালোর খুনসুটি। ও ঝড়ের বেশে এলো কেসে, কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথার বিষণ্ণতার ছুটি। তারই সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি, হাজার বারণ আরো কারণ, তবু সেই দাঁড়ে আসি। চল না সুজন মিলে দুজন, নীল আকাশ ভাসি, দেখুক লোকে এই 2 চোখে, তোর 2 চোখের ওই হাসি। চল না সুজন হারাই দুজন, বিনা দোষেই হোক ফাঁসি, দেখুক লোকে অবাক চোখে, কতটা ভালোবাসি। রঙ্গনের গানের গলা বেশ ভালো। ওহির মন ভালো হয়ে গেল। ঠোঁটের কোণে হাসি জমল। বলল, বাহ, আপনি তো বেশ ভালো গান গাইতে পারেন। রঙ্গন সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিতে দিতে বলল, শুধু গান নয়, গানের তালে তালে মানুষকে নাচাতেও পারি। আপনি কি নাচ শেখান? তুই যে এত রাতে আমাকে কল করেছিস, তোর ভাই জানে? ওহি চমকে উঠে বলল, না না, আসলে আপনাকে আর দেখি না, তাই খোঁজ নিতে কল দিয়েছি। ও আচ্ছা, আমি বেশ আছি। পরীক্ষা তো শেষ, এবার প্ল্যান কি? কি আবার ভার্সিটিতে ভর্তি হব। রঙ্গন হেসে উঠল। তাকে হাসতে দেখে ওহি বলল, হাসছেন কেন?
রান্না জানিস? না, কখনো করি নাই। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল। এত পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, একদিন তো ঠিকই কোমরের শাড়ি গুজে আমার জন্য রান্না করতে হবে। তার থেকে ভালো আগেই শিখে রাখ, ভবিষ্যতে কাজে দিবে। পরীক্ষা শেষ, বাড়ি থেকে যাওয়ার সময় হয়ে এসেছে। ভার্সিটিতে চান্স পেতে মেহনত করতে হয়। শফি সাহেব নিজে যেতে পারবে না, তাই অনুভবকে জানায় ঢাকায় কোনো একটা ভালো কোচিংয়ে তাদের ভর্তি করে দিয়ে আসতে। অনুভব দ্বিমত করে না। কাজের সূত্রে এখন সপ্তাহে 5 দিন তার ঢাকাতেই থাকতে হচ্ছে। সে জানায় আগে কোচিং ঠিক করে তারপর ইচ্ছে আর ওহিকে নিয়ে যাবে। সব ঠিক থাকলেও বেঁকে বসে ইচ্ছে। সে কিছুতেই দাদিজানকে ছেড়ে যেতে চায় না। শফিক সাহেব পড়াশোনার বিষয় ভীষণ সিরিয়াস। সব দিকে ছাড় থাকলেও এদিকে তিনি কাউকে ছাড় দেন না। তেমন ইচ্ছের এই বায়নাও কানে তোলেননি, বরং যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করতে বলেছেন। কোচিংয়ে ভর্তির টাকা আর কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য আজকে অনুভবকে ডেকে পাঠিয়েছেন। ওহি যখনই শুনেছে ভাইয়া ইচ্ছেদের বাড়ি যাবে, রেডি হয়ে নিচে এসে বসে আছে। অনুভব নিচে নামতেই ওহি হাসল, উঠে দাঁড়িয়ে বলল। হ্যাঁ ভাইয়া, এত দেরি করলে কেন? তাড়াতাড়ি চলো। অনুভব তার দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল। তুই কোথায় যাবি? কেন, আমার সইয়ের বাড়ি? তোর যেতে হবে না, আমার ফিরতে রাত হবে। ওহি নাছর বান্দার মতো বলল। রাতে হবে আমি জানি। দাদাজান তোমাকে পিঠা খাওয়ার দাওয়াতও দিয়েছে, সাথে আমাকেও দিয়েছে। না গেলে কষ্ট পাবেন, আর আমি কোনো গুরুজনকে কষ্ট দিতে পারবো না। অনুভব আর কথা বাড়ালো না। তার বোনের জন্য সে সব কিছু এনে দিতে পারবে, এটা তো সাধারণ একটা বিষয়। ইচ্ছে দাদিজানকে এটা ওটা এগিয়ে দিচ্ছে। সে জানে না আজকে তাদের বাড়িতে অনুভব আসবে, শুধু জানে তাদের বাড়িতে আজকে কেউ আসবে। দাদাজানকে বারান্দায় চেয়ারে বসিয়েছে, হাতে আরিফ আজাদের বই। আনোয়ারা বেগম পিঠা বানাতে বানাতে তার দিকে তাকিয়ে বললেন। শুনছো, গরম গরম পিঠা খাইবা? শফি সাহেব বইয়ের মধ্যে ডুবেছিলেন, কথাটা শুনতে পায়নি। আরও 3-4 বার ডাকার পরেও যখন শুনল না, তখন রেগে ইচ্ছেকে বললেন। দৌড়ে গিয়ে ওই বইটা নিয়ে নে যা। ইচ্ছে তাই করলো। দাদিজানের এইসব মিষ্টি ঝগড়া দেখতে তার বেশ ভালো লাগে। শফিক সাহেবের দিকে বই কেড়ে নিতেই চোখ তুলে তাকালেন। ইচ্ছেকে দেখে বললেন। কিরে, বই নিলি কেন? তোমার বেগম ডাকে, শুনছো না কেন? রেগে গেছে দেখো। শফিক সাহেব আনোয়ারা বেগমের দিকে তাকিয়ে দেখলেন কথা সত্য, চোখ পাকিয়ে তাকিয়ে আছে। তিনি মুস্কি হেসে বললেন। বিবিজান, কিছু কইবা? গরম গরম পিঠা। বুঝেছি, হ্যাঁ খাবো। ইচ্ছে যা নিয়ে আয়। ইচ্ছে মাথা নাড়িয়ে কিছু পিঠা এনে দিল তাকে। শফিক সাহেব একবার মুখে দিতেই কেউ ডাকলো। আসসালামু আলাইকুম স্যার, আসবো? শফিক সাহেব উত্তর নিয়ে বললেন। তোকে না বলছি এখন দাদাজান ডাকবি, স্যার বলিস কেন? অনুভব হাসলো, বলল। ভালো লাগে এটা বলে রাখতেই। ইচ্ছে বড় বড় করে তাকালো, তার মানে এই বেটার জন্য এত আয়োজন। হঠাৎ পেছন থেকে ওহি গিয়ে তাকে জড়িয়ে ধরল। তাকে পেয়ে ইচ্ছে তো মহা খুশি হয়ে গেল। তিনি ঘরে নিয়ে গেল তার ফোন দেখাতে। দাদাজান তাকে নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে, কিন্তু ফোন সম্পর্কে খুব একটা কিছু জানে না সে। ওহির যেহেতু আগে থেকেই ফোন ছিল, এই বিষয়ে ওর অভিজ্ঞতাও বেশি, তাই ইচ্ছে তাকে বলল। আমার ফোন দেখে বলো তো কেমন হয়েছে? ওয়াও, অনেক সুন্দর হয়েছে। ওহি, এবার আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে ফেসবুক খুলে দে। আচ্ছা, দিচ্ছি। দুজন ফোন নিয়ে ঘাটাঘাটি করা শুরু। দুটো একসাথে বসলে আর কোনো দিকে খেয়াল থাকে না। শফিক সাহেব অনুভবের সাথে বেশ অনেক দিন পরে গল্পগুজব করলেন। আনোয়ারা বেগমও তাদের সাথে যোগ দিয়েছেন। তবে রাত হয়ে যাওয়াতে এবার খাওয়ার জন্য তাড়া দিলেন, ইচ্ছেদেরও ডাক দিলেন। সবাই এসে একসাথে খেতে বসলো। আনোয়ারা বেগম এটা ওটা দিতে দিতে অনুভবকে বললেন। কি গো এমপি মশাই, বিয়ে শাদি করতা না? অনুভব আর চোখে ইচ্ছের দিকে তাকিয়ে বলল। এই বুড়ো বয়সে কি বউ জুটবে? বুড়ো? কে বুড়ো? যে তোরে এই কথা কইছে হ্যার চোখ কানা, আর তার কপালে বুড়া জামাই জুটবো দেখিস। অনুভব হাসলো, ইচ্ছে রেগে তাকালো। সে জানে তার দাদিজান এত কিছু ভেবে বলেনি, কিন্তু এই লোকের হাসি দেখে তার মেজাজ বিগড়ে গেল। তবে কিছু বলো না।
খাওয়া দাওয়া শেষ হতেই অনুভব তাড়া দিল। আনোয়ারা বেগম শফিক সাহেবকে তার ঘরে রাখতে গেলেন। ওহি বাহিরে হাত ধুয়েছিল, ইচ্ছে একা একা জিনিসপত্র গুছিয়ে রাখছিল। অনুভবকে দেখে বলল, আপনি তখন হাসলেন কেন? তো হাসতে কি মানা ছিল? মানা থাকবে কেন? যত খুশি হাসুন, দরকার হলে মাইক এনে হাসুন। আমার হাসি দেখে তোমার জ্বলছে কেন? ইচ্ছে উত্তর করল না, প্রসঙ্গ পাল্টে বলল। তা ব্যাপার কি এমপি মশাই, আজকাল আপনাকে দেখাই যায় না। অনুভব তার দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, কাজে ব্যস্ত থাকি। ও, আমি আর রোহি কোথায় থাকবো? হোস্টেলে। শুনুন, আপনি কি আমার আর রোহির সাথে থাকবেন? অনুভব অবাক কণ্ঠে বলল। আমি গার্ল হোস্টেলে কেন থাকতে যাব? ইচ্ছে নিজের মাথায় নিজেই চাটি মেরে বলল। ও, ভুলেই গিয়েছিলাম আপনি ছেলে মানুষ। অনুভব তাকে টিটকারি মারতে ছাড়ল না, ভ্রু কুঁচকে বলল। দেখো মেয়ে, কোনোদিন আবার এটা ভুলে যেও না তুমি মেয়ে মানুষ। তাদের কথার মাঝেই ওহি চলে আসতেই অনুভব বলল। ওহি, এবার যেতে হবে আমাদের। ওহিও বিদায় নিল সবার থেকে, চলে যাবে। এমন সময় ইচ্ছে তার হাতে চুপি চুপি একটা চিঠি দিয়ে বলল। তোর খুশিটা মার্কা ভাইরে দিবি, নিজে খুলবি না। ওহি কিছু বলতে গিয়েও পারল না। অনুভব তাড়া দিল, চিঠি নিয়ে বেরিয়ে পড়ল। বড় রাস্তার মোড়ে এসে ওহি গাড়ির জানালা খুলতেই রঙরকে দেখতে পেল। চায়ের দোকানে বসে সিগারেট টানছে। বিরক্ত হলো কিছুটা, বিড়বিড় করে বলল। এই লোকের কি এটা ছাড়া আর কোনো কাজ নেই? জানালা খুললি কেন? ঠান্ডা বাতাস আসছে, বন্ধ কর। ওই বন্ধ করে অনুভব হঠাৎ বলল। তুই রঙনকে চিনিস? ওহি চমকে তাকালো, মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমতা আমতা করে বলল। কেন কেন ভাইয়া? এমনি, না চিনলে চেনার দরকার নেই। সারা রাস্তা আর কোনো কথা বলল না কেউ। বাড়ি ফিরতেই ওহি তার হাতে চিঠি না দিয়ে টুক করে পকেটের মধ্যে দিয়ে দিল। রুমে গিয়ে ফোন হাতে নিয়ে রঙনকে কল দিল। প্রথমবার রিং হতেই ধরল। সে কিছু বলার আগেই ওপাশ থেকে বলল। তুই কি তোর ভাইয়ের সাথে সংসদে যাওয়া শুরু করলি নাকি? ওহি কিছুটা ভরকে গিয়ে বলল। না না, ইচ্ছেদের বাড়িতে গিয়েছিলাম। ও আচ্ছা। আচ্ছা, আপনি সবসময় সিগারেট কেন খান? মুখ দিয়ে ধোয়া বের করে কি শান্তি পান? হ্যাঁ, কি আছে এতে? খেয়ে দেখতে পারিস। ওহি চোখ মুখ কুঁচকে বলল। আমি একদম পছন্দ করি না সিগারেট খাওয়া। কোনটা তোর বেশি অপছন্দ, আমার তুই ডাক নাকি সিগারেট, কোনটা? ওহি কিছু সময় ভাবল। মূলত দুটোই তার অপছন্দ, তাই বলল। দুটোই আমার অপছন্দ। রঙ্গন হেসে বলল। আর আমি? ওহি কিছু না ভেবেই বলল। আপনিও। বেশ ভালো কথা, ঘুমিয়ে পড়, রাত হয়ে গেছে। ওহি কিছু একটা ভেবে বলল। আচ্ছা, আপনি ভদ্রলোক হয়ে থাকতে পারেন না? তো আমি কি অভদ্র লোক? ওহি বিরক্ত হয়ে বলল। না, আপনি আমার দেখা সেরা ভদ্রলোক। ভুল উত্তর। ওহি প্রসঙ্গ পাল্টে বলল। আজকে গান শোনাবেন না? রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল। তোরা মাইয়া জাতি মানে পেঁয়াজযুক্ত উন্নত জাতের প্রাণী, বুঝছস? কি বলিস তোরা নিজেরাই বুঝিস না। যাকে অপছন্দ তার কাছে গান শুনতে চাস? ওহি কিছু না বলে ফোন কেটে দিল। এই বেটা জন্মের ঘাটতেরা, প্রথম দিন নিজেই গান শোনালো, আর আজকে শুনতে চেয়েছে বলে তার দোষ। আজকে ওহি আর ইচ্ছে ঢাকার রওনা দিয়েছে। যাওয়ার আগে দুজনেই বেশ কান্নাকাটি করেছে। আপনজনদের ছাড়া থাকতে প্রায় সবারই কম বেশি কষ্ট হয়। দুজনেই প্রতিযোগিতা লাগিয়ে কান্না করেছে। অনুভব শুধু চেয়ে চেয়ে দেখেছে, কিছু বলছে না। কিন্তু 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও যখন থামলো না, তখন ধমকে বলল। ড্রাইভার চাচা, গাড়ি ঘোরাও, আমরা বাড়ি ফিরবো। ব্যাস, দুজনেরই কান্না বন্ধ। ইচ্ছের কিছুটা রাগ হলো, কান্না করেও শান্তি নেই। হুট করে ওহিকে বলল। ওহি, একটা গান শোনা তো। ওহি বড় বড় করে তাকিয়ে বলল। আমার গলায় গান আসে না, তুই বল। তাহলে একটা কবিতা বল। মনে পড়ছে না, তুই বল। ইচ্ছে যেন এটারই অপেক্ষা করেছিল, বলতে শুরু করলো। বাড়ির কাছে এমপির বাড়ি, তারপরেতে আমার বাড়ি, সেই বাড়িতে থাকে আমার জামাইয়ের দাদা দাদি। অনুভব ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল। এমন কবিতা সে বাপের জীবনে শোনে নাই। ওই একবার ইচ্ছের দিকে তাকাচ্ছে, একবার ভাইয়ের দিকে তাকাচ্ছে। হুট করে হেসে ফেলল। তাকে হাসতে দেখে তাল মেলালো ড্রাইভার নিজেও।
এভাবে সারা রাস্তা গল্প করতে করতে ঢাকা পৌঁছালো তারা। কালকে হোস্টেলে উঠিয়ে দেবে, আজকে অনুভবের ফ্ল্যাটে থাকবে দুজন। আমার পরিকল্পনা করেই এসেছে ওহি আর অনুভব, তবে এ বিষয়ে ইচ্ছে অবগত নয়। গাড়ি এসে থামলো একটা অ্যাপার্টমেন্টের সামনে। অনুভব গাড়ি থেকে নেমে যেতে যেতে ওদেরও নামতে বলল। কিছু ব্যাগপত্র নিজে নিয়ে বাকিগুলো ড্রাইভারকে নিয়ে আসতে বলল। যেহেতু ওহি এখানে আগেও থেকেছে তাই সব কিছুই তার চেনা। ঝটপট গাড়ি থেকে নেমে পড়তে লাগলো। ইচ্ছে তাকে স্বাভাবিক কণ্ঠেই বলল, এটা কি হোস্টেল? না না, এটা আমাদের ফ্ল্যাট। আজকে এখানেই থাকতে হবে, কালকেই আমরা হোস্টেলে চলে যাব। এখানে কে থাকে? বেশিরভাগ সময় ভাইয়া থাকে। ইচ্ছে মাথা নাড়িয়ে নেমে পড়ল। সারা রাস্তা বক বক করে মাথা ব্যথা করছে। হাঁটতে হাঁটতে গিয়ে লিফটে উঠল। সবার হাত সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল অনুভব। ওরা আসতেই চালু করে দিল। কয়তলায় যাবে? 7 তলায়। ও, অনুভব কিছু একটা ভেবে বলল। তোমাদের নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। ওহি মাথা নাড়িয়ে বলল, ভীষণ। ঠিক আছে, আমি তোদের রেখে খাবার নিয়ে আসছি। ইচ্ছে এতে নাকচ করে বলল। না না, আমি বাইরের খাবার খেতে পারি না, আমি রান্না করব। অনুভব আর চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। ওহি, তোর সই থেকে শুনে নে পারবে নাকি? ইচ্ছে অপমানিত বোধ করলেও বলল, ও কেন জিজ্ঞেস করবে? আপনি জিজ্ঞেস করুন। ঠিক আছে, রান্না জানো? ইয়েস, ইচ্ছে সব পারে। বেশ, পরে কিন্তু আমি আর বাইরে যাব না। রান্নার জিনিসপত্র আছে তো আবার? সব আছে। কথা বলতে বলতে গন্তব্যে পৌঁছালো সবাই। অনুভব আগে গিয়ে চাবি খুলে ভেতরে চলে গেল। ইচ্ছে রুমে ঢুকেই অবাক হয়ে গেল। এত সুন্দর পরিপাটি করে রাখা সব কিছু। কে বলবে এখানে একটা ছেলে থাকে? ওহি, তোরা ফ্রেশ হয়ে দে। অনুভব চলে যেতেই ওহি আর ইচ্ছেও একটা রুমে চলে গেল। ইচ্ছে ফ্রেশ হয়ে আসতেই ওহি গেল ফ্রেশ হতে। ইচ্ছে এদিক ওদিক তাকিয়ে দেখছে সব কিছু। উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে ব্যালকনির দিকে গেল। দোলনা দেখতে পেয়ে তো খুশিতে মনটা নেচে উঠল। চট করে গিয়ে বসে পড়ল। চারপাশে দেখতে লাগলো। আশেপাশে শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং। ব্যালকনিতে টবে করে বেশ কয়েক রকমের ফুল গাছ লাগানো। চারপাশটা বেশ পরিষ্কার। যে কেউ দেখলেই বুঝবে গাছগুলোতে অনেক যত্ন নেওয়া হয়। টব থেকে একটা কালো রঙের গোলাপ ছিঁড়ে কানে গুঁজলো। আজকে প্রথম নিজের চোখে কালো রঙের গোলাপ দেখলো। এর আগে কখনো দেখেনি। ইচ্ছে মনে মনে ভাবলো, এমপি মশাইয়ের তো এত সময় নেই, তাহলে এগুলোর যত্ন কে করে? কে আবার নির্ঘাত কাজে এলো? নিজেই নিজেকে প্রশ্ন করেছে, আবার নিজেই উত্তর করেছে। তার ভাবনার মাঝেই ওহি এসে তার পাশে বসে পড়ল। মেয়েটা সবে গোসল দিয়ে বের হয়েছে। ইচ্ছে তাকে দেখে বলল, কিরে, এই শীতে গোসল করলি নাকি? হ্যাঁ রে, বড্ড ক্লান্ত লাগছিল, এখন অনেক আরাম লাগছে। ইচ্ছে আর কিছু না বলে চারপাশ দেখতে লাগলো। ওহি তার আরেকটু কাছাকাছি বসে বলল, আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো। ইচ্ছে তার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল। একটা কথা। ওহি তার মাথায় একটা চাটি মেরে বলল, আগে শোন ফাজিল। তুই আমাকে ফাজিল বললি? না কই, তুই কেন ফাজিল হবি? আমি ফাজিল। ইচ্ছে সাথে সাথে বলল, না, তুইও ফাজিল না, তোর ভাইও ফাজিল। ওহি চশমাটা টেনে ভালো করে পরে নিয়ে বলল, তুই সবসময় আমার ভাইকে কেন টানিস বলতো? গাড়ির মধ্যেও কি কবিতা বললি, আবার চিঠি দিস উল্টো পাল্টা, তোর ভয় লাগে না? ইচ্ছে হেসে মাথা নাড়িয়ে না বোঝালো, অর্থাৎ তার ভয় লাগে না। কেন লাগে না? ইচ্ছে পা উঠিয়ে বেশ সিরিয়াস ভঙ্গিতে বসে পড়ল। তার 3টে কারণ আছে। কি কি বল। প্রথমত, তোর ভাইকে ছোট থেকেই বেশ অনেকবার দেখেছে, তাই তাকে বাড়ির কাছের মানুষ মানুষ লাগে। দ্বিতীয়ত, তোর ভাই আমাকে কিছু বলবে না আমি জানি। হেই বেটা তো ভদ্রলোক, মাইয়া মানুষের কিছু বলে না। তৃতীয়ত, আমি রাজনীতিবিদদের পছন্দ করি না, আর চিঠিতে এই গ্রামের মানুষের সমস্যা জানিয়ে এটা আমার দায়িত্বের কাতারে পড়ে। বুঝেছিস, ভদ্রলোকের ভদ্র বইন। ওহি বড় বড় করে তাকালো। সে আগে ভাবতো হঠাৎ এমন কাজ করে এই মেয়ে, কিন্তু এখন বুঝলো না, এই মেয়ে তো পরিকল্পনা করেই সব করে। অনুভব রুমে এসে ফ্রেশ হয়ে বিছানাটা আগে সুন্দর করে গুছিয়ে নিল। বড্ড ক্লান্ত লাগছে।
তবে শুয়ে পড়ার আগে বাড়ি থেকে কিছু জামা কাপড় এনেছে, সেগুলো ব্যাগ থেকে বের করে করে বিছানার উপর রাখতে লাগলো। এখানে আগে থেকেই কিছু কাপড় ছিল, তবে প্রয়োজনের তুলনায় খুব কম, তাই এবার সাথে করে নিয়ে এসেছে। একটা একটা করে কাপড় আলমারিতে তুলে রাখছিল। হঠাৎ পকেট থেকে একটা কাগজ নিচে পড়ে গেল। অনুভব ভ্রুকুচকে চেয়ে রইল কিছু সময়, অতঃপর কাগজটা হাতে তুলে নিয়ে গিয়ে বিছানায় বসলো। কাগজের ভাঁজ খুলতেই বুঝিয়ে ফেললো এটা কে দিয়েছে। পড়তে শুরু করলো। অপ্রিয় এমপি মশাই, ভালো আছেন তো? অবশ্যই ভালো আছেন, নইলে তো আর দাওয়াত খেতে আসতেন না। পরীক্ষার কারণে এতদিন এলাকাবাসী সেভাবে খবর রাখতে পারেনি, তাই আপনাকে চিঠি দেওয়া হয়নি। সে যাই হোক, আগের কাজগুলো দেখলাম ঠিকঠাকই করেছেন, চোরটারেও ধরেছেন, কিন্তু আমার সোনার চেন সেটা তো পেলাম না। সবার জিনিস ফেরত দিলেন, আমারটা কেন দিলেন না? এটা কিন্তু ভারী অন্যায়। কালকে আমি স্বপ্নে দেখেছি আপনি আমার সোনার চেনটাই গলায় দিয়ে মাঠে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। এটা কি করে মেনে নি? তাড়াতাড়ি ফিরিয়ে দিবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার দলের লোকরাই বেশি রাস্তাঘাট ময়লা আবর্জনা ফেলে, তাদের একটু টাইট দিয়ে দিবেন। এবার আসি আর এক কথায়, দাদি চান না বুঝে কথাটা বলেছে, আপনি হাসলেন কেন? খুব মজা পেয়েছেন না? শুনুন, আমার জামাই হবে একদম নায়কের মতো, বুড়ো টুড়ো হবে না, ভার্সিটিতে উঠেই বিয়ে করে নিব। অবশ্য আমার বিয়েতে আপনাকে দাওয়াত দিব, রান্নাবান্না করে দিবেন। শুনেছি আপনি নাকি খুব ভালো রান্না জানেন, আরও আছে হাতে হাতে খাবার পরিবেশনও করে দিবেন। সবাই কত খুশি হবে জানেন? সবাই বলে আহা দেখেছো আমাদের এমপি কত দয়াবান। খবর কাগজে বড় বড় হেডলাইন হবে, 1971 সালে ছিল পাকিস্তানের হানাদার, এখন আছে আমাদের এমপি অনুভব মির্জার মতো পাকদার। ইতি বুঝে গেছে, আর বলতে চাচ্ছি না। চিঠি পড়া শেষ হতেই অনুভব শীতল চোখে কিছু সময় তাকিয়ে রইল। কিছু সময় পরে উঠে দাঁড়ালো, আলমারির এক পাশে রেখে দিল। বেডে গিয়ে আবার বসবে তার আগে কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। রান্নাঘরে যেতে দেখলো ময়দা রাখা টিনের ডিব্বাটার নিচে পড়ে আছে, চারদিকে ময়দার ছড়াছড়ি। ওহি আর ইচ্ছে দুজনে বসে ময়দা তুলছে, তা দেখে অনুভব গম্ভীর কণ্ঠে বলল, এখানে কি হচ্ছে? ইচ্ছে প্রচন্ড বিরক্তি নিয়ে তাকালো। লোকটা কি চোখে কম দেখে নাকি? উঠে দাঁড়িয়ে না তাকিয়ে বলল, কবাডি খেলা হচ্ছে, খেলবেন? অনুভব বেশ শীতল চোখে তাকিয়ে বলল, 10 মিনিটের মধ্যে আমার সব কিছু ঠিকঠাক চাই। টাইম স্টার্টস নাও। বলেই দুমদাম পা ফেলে চলে গেল। ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসল। এখান থেকে রান্নাঘরটা পরিষ্কার দেখা যায়। সেদিক থেকে চোখ সরিয়ে ফোন হাতে নিয়ে দেখতে লাগলো। অনুভব শীতল কণ্ঠে বললেও তার মধ্যে কিছুটা ছিল। ইচ্ছে আবার বসে পড়ল। দুজন মিলে সব কিছু পরিষ্কার করে ফেলল। ইচ্ছে ওহিকে জিজ্ঞেস করল, কি খাবি তুই? তুই চা বানাবি। ঠিক আছে, তাহলে পরোটা, অমলেট আর চা চলবে? চলবে মানে দৌড়াবে। ইচ্ছে কাজে লেগে পড়ল। কিছু একটা মনে হতেই ওহিকে বলল, তোর বদ ভাইটা কি খাবে শুনে আয়। ওহি চেঁচিয়ে বলল। ভাইয়া তুমি কি খাবে? অনুভব ফোন থেকে মুখটা না সরিয়ে বলল, যা বানাবি তাই খাবো। ইচ্ছে পরোটা বেলতে লাগলো। ওহি নিজেও বায়না ধরল সেও বানাবে। ইচ্ছে তার কাছে দিতেই ওহি বেলতে গিয়ে প্রথমেই বেলনা ফেলে দিল, অতঃপর ময়দা দিয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে একাকার করল। ইচ্ছে রেগে তার কাছ থেকে বেলনা কেড়ে নিয়ে বলল, খুশিটা মহিলা, এটা কি করলি? সামান্য পরোটা পেলতে পারিস না? তোর জামাই কি বিয়ের পরে তোকে কাজ না করিয়ে আলমারিতে তুলে রাখবে নাকি? ওহির চট করে রঙ্গনের কথা মনে পড়ে গেল। সেদিনের পরে আর তার সাথে কথা হয়নি, না সে ফোন দিয়েছে না ওহি ফোন দিয়েছে। মনে মনে ঠিক করেছে তাকে কল না দিলে সেও দিবে না। বাচ্চাদের মতো ফেস বানিয়ে বলল, আমি না হয় একটু পারি না, তাই বলে এভাবে বলবি? আমি রান্না পারি না, এটা কি আমার দোষ? আমার জামাইয়ের কপালের দোষ। ইচ্ছে তার দিকে তাকিয়ে হাসলো, গাল টেনে বলল, ওলে বাচ্চাটা কাঁদে না, দোয়া করি তোর কপালে এমন জামাই জুটুক যে তোকে রান্না করে খাওয়াবে। তাদের গল্পের মাঝে তারা দিল অনুভব। ড্রয়িং রুম থেকে চেঁচিয়ে বলল, আর কয়দিন লাগবে? ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে ঝটপট কাজে হাত লাগালো। সবকিছু গুছিয়ে নিয়ে গিয়ে টেবিলে গেল। খাওয়ার টেবিলে আর কোনো কথা হলো না।
পরের দিন সকাল হতেই অনুভব ওদের নিয়ে বেরিয়ে পড়ল। আগে কোচিংটা চিনিয়ে দিল, পরে হোস্টেল। বেশি দূরত্ব না, কোচিং থেকে তাদের হোস্টেলটা 20 মিনিটের রাস্তা। অনুভব তাদের রেখে যাওয়ার সময় বারবার বলে দিয়েছে কোনো সমস্যা হলে তাকে জানাতে। ইচ্ছে জানায় কোনো সমস্যা হবে না, আর হলে জানাবে। তবে অনুভব কিন্তু তাকে টিটকারি মারতে ছাড়েনি। ওহি যখন গাড়ি থেকে ব্যাগ বের করছিল, অনুভব তখন ইচ্ছের পাশে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলেছিল, যে কবিতা লিখো ভবিষ্যতে তো দেখছি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে যাবে। যাই হোক, এটা তোমার নিজের বাড়ি নয়। বাদরামি কমিয়ে দুজনেই ভদ্র হয়ে থাকবে। শোনো মেয়ে, সবাই কিন্তু তোমার অপ্রিয় এমপির মশাইয়ের মতো। আচ্ছা শোনো মেয়ে, সবাই কিন্তু তোমার অপ্রিয় এমপি মশাইয়ের মতো নয়। এটাই ছিল শেষ কথা অনুভবের সাথে। তারা এখানে এসেছে 2 সপ্তাহ হলো। ওহির সাথে অনুভবের কথা হলেও তার হয়নি। ইচ্ছে আর ওহি 2 বেডের রুম নিয়েছে, তাই সিনিয়র জুনিয়রের প্যারা নেই। প্রথম বাড়ির জন্য প্রচণ্ড মন খারাপ লাগতো। কয়েকদিন বাড়িতে ফোন দিয়ে কান্নাকাটিও করেছে। তবে ধীরে ধীরে খারাপ লাগা ভাবটা কমে গেছে। আপাতত পড়াশোনা নিয়ে দুজনেই ব্যস্ত। কোচিংয়ে তাদের 2 ফ্রেন্ড হয়েছে, জিনিয়া আর জিহান, যমজ ভাই বোন তারা। দুজনেই বেশ মজার। ওহি আর ইচ্ছে কোচিংয়ের গেটের সামনে রিক্সা থেকে নামতেই জিনিয়া এসে ইচ্ছেকে জড়িয়ে ধরে বলল, দোস্ত জানিস, আজকে আমি খুব খুশি। কেন রে, তোর বিয়ে ঠিক হয়ে আছে নাকি? আরে না, আমার ক্রাশ কালকে ট্রফি জিতেছে। ইচ্ছে কৌতূহল নিয়ে বলল, কেন রে? মনোয়ার ফারুকি। জিনিয়া নিজের মাথায় হাত দিয়ে বলল, আরে বিগ বস রে বিগ বস, তুই দেখিস না? জানিস ওকে আমার কত ভালো লাগে, দেখলেই বিয়ে করতে মন চায়। ইচ্ছে মাথা নাড়িয়ে না বোঝালো সে চেনে না। ওই এত সময় নীরব থাকলেও এবার কথা বলল। চশমাটা ঠিকঠাক মতো পরে নিয়ে বলল, কিন্তু ওই বেটার তো ক্যারেক্টারের সমস্যা আছে। আগে একবার বিয়ে হয়েছিল, যদিও বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তার তো একটা ছেলেও আছে, সাথে 3টে প্রেমিকা। তাতে কি? ইচ্ছে জিনিয়ার মাথায় একটি চাটি মেরে বলল। আমি কনফিউজড, ওই ব্যাটার ক্যারেক্টার বেশি ঢিল নাকি তোর? সবাই হেসে বলল। জিহান হাসতে হাসতে বলল, দুজনেরই। ক্লাস শেষ করে রিক্সায় চড়ে ফিরছিল, এমন সময় ইচ্ছে চেঁচিয়ে বলল, ওহি ওই দেখ, ওটা তোর সেই বখাটেটা না? ওহি চমকে তাকালো। সেদিকে রঙ্গন রাস্তার মধ্যে বসে আছে, মাথা থেকে রক্ত পড়ছে। রিক্সাওয়ালাকে সাইডে দাঁড়াতে বলে দুজনেই নেমে পড়ল। রঙ্গন হাত দিয়ে রক্ত ঝাড়ছিল, বাইক উল্টে পড়ে গেছে। ভাগ্যিস রাস্তার সাইডে পড়েছে, মাঝখানে পড়লে তো আরেক গাড়ির তলে গিয়ে পড়তো। তবে এমনি এমনি পড়েনি, কেউ ধাক্কা মেরেছে। তবে কে মেরেছে দেখার সুযোগ পায়নি। হঠাৎ কোনো ছায়া দেখতে পেয়ে উপরে তাকালো। ওহিকে এই জায়গায় দেখে কিছুটা অবাক হয়ে বলল, তুই এই জায়গায়? ওহি উত্তর করল না। ইচ্ছে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া, আপনার তো অনেকটা মাথায় লেগেছে, হসপিটালে নিয়ে যেতে হবে। দৌড়ে গিয়ে রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে একটা অটো ডেকে দিতে বলল। রিক্সাওয়ালার তাই করল। অটোওয়ালা রঙ্গনকে অটোতে তুলে ওদের দুজনকে উঠে বসতে বলল। হসপিটালে নিয়ে গেল ডক্টর। ড্রেসিং করে দিতে দিতে অনেক কিছুই বলছিল। এত কথা রঙ্গনের সহ্য হলো না, রেগে বলল, তুই ডাক্তার মানুষ, তুই সেবা যত্ন করবি, এটাই তোর কাজ? ভাষণ দিতে কে বলেছে তোকে? ভাষণ দেওয়ার জন্য এমপি মন্ত্রী আছে। ডক্টর নিজেও রেগে গেল। অবস্থা বেগতিক দেখে ওই ডক্টরের দিকে একটু এগিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, ডাক্তার আঙ্কেল, ওনার মাথায় একটু সমস্যা আছে, কিছু মনে করবেন না। ডক্টর বোধহয় কথাটা বিশ্বাস করল, আবার হাত লাগালো। ওহি আবারও নীরবতা পালন করল। এবার ইচ্ছের একটু সন্দেহ হলো ওহিকে। একটা গোতা মেরে বলল, শোক পালন করছিস নাকি? ওহি মাথা নাড়িয়ে বলল, না, আমি ঠিক আছি। তোর মতিগতি কিন্তু ভালো নয়। আর কিছু বলার আগেই ডক্টর বলল, রোগীর সাথে কি আপনারা দুজন এসেছেন? ইচ্ছে মাথা নাড়িয়ে হা বোঝাতেই বলল, ঠিক আছে, একজন আসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি। ইচ্ছে ডক্টরের পিছু পিছু বেরিয়ে গেল কেবিন থেকে। ওহি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। রঙ্গন তার দিকে তাকিয়ে বলল, এদিকে এসে বস। ওহি এগিয়ে গিয়ে দাঁড়ালো।
বসলো না। রঙ্গন থমকে বলল। বসতে বলেছি। ওহি বসে বলল। কিছু বলবেন? তুই ডাক্তারকে কি বললি? আমি পাগল? ওহি দাঁতে দাঁত চেপে বলল। হ্যাঁ বলেছি। এখন কি আমাকে মারবেন? না, একটা কাজ করে দে। কি? একটা সিগারেট এনে দে। ওহির খুব রাগ হলো, কত বড় বেয়াদব এই অবস্থায় সিগারেট চাই। থমথমে গলায় বলল। না পারবো না, তবে বিষ এনে দিতে পারবো, খাবেন? রঙ্গন হাসল, বলল। এমন মনে হচ্ছে তুই অনুভবের বোন। ওহি প্রসঙ্গ পাল্টে বলল। আপনার বাড়ির লোকজনকে খবর দিন, আপনার বেডের পাশে ফোন রাখা আছে। কাজ ভেঙে গেছে, দেখুন তো কল দেয়া যায় কিনা। নইলে আমার ফোন নিন। রঙ্গন ফোন হাতে নিয়ে দেখলো অবস্থা ভালো নয়, তবে বোধহয় কল করা যাবে। বন্ধুর নাম্বারে কল দিয়ে তাকে আসতে বলল। ওহি অবাক হয়ে বলল। বাড়িতে না জানিয়ে তাদেরকে কেন জানালেন? তোর কোনো সমস্যা আছে? ওহি কিছু বলার আগেই ইচ্ছে আসলো। রঙ্গন দুজনকে তাড়া দিয়ে বলল। তোদের এখন যাওয়া উচিত, আমার বন্ধুরা আমাকে নিতে আসবে। ইচ্ছে মাথা নাড়িয়ে কাগজটা তার হাতে দিয়ে ওহিকে ইশারা করলো বেরোনোর জন্য। ওহি চলে যাওয়ার জন্য পা বাড়ালো, তখন পেছন থেকে রঙ্গন বলল। মাইয়া মানুষ বড্ড চালাক। হ্যাঁ, তোকে বোকা ভাবছিলাম। আর তুই তুই তো দেখছি মানে আমার চাইতেও বেশি চালাক। তোকে আমার প্রেমে পড়তে বলেছিলাম, উল্টো তুই কি না মানে আমাকে প্রেমে ফেলতে যাচ্ছিস। ভালো হয়ে যা, বুঝছস? ওই হতভম্ব হয়ে কিছু সময় তার দিকে তাকিয়ে রইল। পুরো বিষয়টা তার মাথার উপর দিয়ে গেল। তাকে থেমে থাকতে দেখে রঙ্গন আবারও ধমকে বলল। যাচ্ছিস না কেন? এখন কি তোকে কোলে করে বের করতে হবে? কোচিং থেকে 3 দিনের ছুটি দিয়েছে। সে খবর আকলিমা বেগম জানার সাথে সাথে ওহিকে কল করে বলেছে তাদের বাসায় যেতে। ইচ্ছে প্রথমে রাজি হলো না, কারণ ছুটি তো দিয়েছে, তবে সাথে দিয়েছে এক গাদা পড়া। কিন্তু আকলিমা বেগমের মধুর ডাক শুনে আর না করতে পারেনি। দুজনেই প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়ল। ইচ্ছে হঠাৎ বলল। ওহি রে, চল একটু হাঁটি এই ফুটপাত ধরে। ওহি অবাক হয়ে বলল। কিন্তু হেঁটে যেতে যেতে তো সন্ধ্যা লেগে যাবে। আরে ধুর পাগল, অল্প একটু হেঁটে রিক্সা নিয়ে নিব। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। দুজনেই হাঁটতে লাগলো। রাস্তায় এক পাশে হাওয়াই মিঠাই দেখে ইচ্ছে দুটো কিনে আনলো। একটা নিজে রাখলো, অপরটা ওহিকে দিল। ইচ্ছে খেতে খেতে ওহিকে প্রশ্ন করলো। সই, একটা সত্যি কথা বলবি? তোকে আমি মিথ্যে কবে বলেছি? যা জিজ্ঞেস করি তাই বল, উল্টো প্রশ্ন করিস কেন? আচ্ছা আচ্ছা বল, সত্যিই বলবো। ইচ্ছে একটু রয়ে শুয়ে বলল। তুই কি রঙ্গন ভাইয়াকে পছন্দ করিস? ওহি কিছু সময় চুপ হয়ে রইল, অতঃপর বলল। আমি জানি না রে ইচ্ছে, আমার মন কি চায় বুঝতে পারছি না। তার স্বভাবগুলো একসময় ভীষণ বিরক্ত লাগতো, এখন আর তা লাগে না। কথা বলতে ইচ্ছে করে, আর তার গলার গান শুনলে তো আমার মনটাই ভালো হয়ে যায়। ইচ্ছে কিছু সময় ওহির দিকে তাকিয়ে থেকে বলল। কিন্তু ওহি, তাকে যদি পছন্দই করিস তবে সেই পর্যন্তই রাখ, ভালোবাসা পর্যন্ত যাস না। তার সাথে তোর কোনো ভবিষ্যৎ নেই। তোর বাড়ির লোকের কথা বাদ দিলাম, আমি নিজেই চাই না তুই কষ্ট পাক। তুই অনেক নরম মনের মানুষ রে, বিষয়টা আর বাড়াস না। তোর আর তার একদমই চাই না। ওহি দীর্ঘশ্বাস ফেলে বলল। আর যদি বলি ভালোবেসে ফেলেছি? ইচ্ছে মুচকি হেসে বলল। তাহলে আমি তার সাথে কথা বলবো। যদি সে নিজেকে পরিবর্তন করতে পারে তবেই তোকে আগাতে দিব, নইলে না। তুই আমাকে বড্ড ভালোবাসিস, তাই না? তোর সন্দেহ আছে? একদম নেই, তবে একটু আধটু তো আমার ভাইকেও ভালোবাসতে পারিস। ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে বলল। আমার বইয়ে গেছে। এই যে আজকে বলছিস বইয়ে গেছে, এমন একদিন আসবে সেদিন তুই নিজেই তাকে অসম্ভব ভালোবাসবি। স্বপ্নে। নো, বাস্তবে মিলিয়ে নিস। তুই সব জেনে বসে আছিস তাই না? না, তবে এটা জেনে বসে আছি। দুজনেই বক বক করতে করতে অনেকটা পথ হাঁটল। অতঃপর পা লেগে আসতেই একটা রিক্সা ডেকে উঠে পড়ল। বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল গড়িয়ে গেল। এ নিয়ে অবশ্য আকলিমা বেগম বেশ কিছু সময় বকাঝকা করলেন। তারপর দুজনকে ফ্রেশ হয়ে আসতে বলে নাস্তা বানাতে চলে গেলেন। দুজনেই রুমে এসে টান হয়ে শুয়ে পড়ল। কিছু সময় পরে ইচ্ছে জিজ্ঞেস করল। আরিয়া আপু আর আবির ভাইয়া কোথায় রে?
আরিয়া আপু নাকি ঘুমাচ্ছে, আর আবির ভাইয়া আমার ভাইয়াকে আনতে গেছে। ইচ্ছে লাফিয়ে উঠে বসে বলল, কি? তোর ভাই কেন আসবে? কাকিমণি আসতে বলেছে তাকেও। ইচ্ছে কিছু বলবে তার আগেই ওহির ফোনে কল আসলো। ওই দেখার আগেই ইচ্ছে ফোন নিয়ে বলল, দাঁড়া, আমি কথা বলবো, দেখি তোর ভয়েস চিনে কিনা। বলে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে বাস খাই গলায় কেউ বলে উঠল। এত সময় লাগে তোর ধরতে? ইচ্ছে কিছুটা থতমত খেয়ে ধীরে ধীরে বলল, আপনি তো আমাকে ভুলেই গেছেন। মনে রাখবো কেন? কে তুই? আমি ওহি। রঙ্গন ধমক দিয়ে বলল। ঢং না করে তোর বান্ধবীকে ফোন দে। ইচ্ছে অপমানিত বোধ করলো, সাথে সাথে ফোন দিয়ে দিল ওহিকে। ওহি ফোন নিয়ে বলল, আপনি ওকে এভাবে বললেন কেন? ও কষ্ট পেয়েছে, সরি বলেন তাড়াতাড়ি। রঙ্গন কাউকে সরি বলে না। ওহি কিছু একটা ভেবে একটু দূরে গিয়ে ফিস ফিস করে বলল, ও আপনাদের দলের লোক। কি? সেও বখাটে? আরে না, আপনার দলের লোক বলতে সেও ভাইয়াকে পছন্দ করে না। রঙ্গন তৎক্ষণাৎ বলল। আচ্ছা ঠিক আছে, ওকে ফোন দে। ইচ্ছে নিতে চাইল না, ওহি ধরিয়ে দিল। রঙ্গন তাকে বলল, তুই নাকি অনুভব মির্জাকে অপছন্দ করিস না? ইচ্ছে ভ্রুকুসকে ওহির দিকে তাকিয়ে বলল। কেন? রঙ্গন হেসে বলল, আমিও পছন্দ করি না। আসলেই? কিন্তু কেন? সে আছে একটা কারণে। ও, তাহলে শত্রুর শত্রু বন্ধু নাকি? আরে না, শত্রু শত্রু ভাই বোন। রঙ্গন জোরে হাসল। তার মনে চলছে অন্য কিছু, তবে মুখে বলল অন্য কিছু। আচ্ছা ঠিক আছে, ওকে ফোন দে। ওহি ফোন ধরে হ্যালো বলতেই রঙ্গন বলল, কিরে, ভুলে টুলে গেছিস নাকি? না। ওহির ছোট্ট জবাব। ভুলে গেলেও সমস্যা নেই, মনে করিয়ে দেওয়ার জন্য তো আমি আছি। আপনি আসলে কি চান? আপাতত গান শোনাতে। কি? গান শুনবি? ওহি ইচ্ছের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। দুজন পাশাপাশি ছিল। ইচ্ছে সম্মতি জানাতেই ফোন সাউন্ড ফুল দিয়ে দিল। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। গান শেষ হওয়ার আগেই কেউ দরজায় দাঁড়িয়ে ডাক দিল। ওহি। সাথে সাথে ওহি ফোন কেটে রেখে দিল। একে অপরের দিকে তাকিয়ে ইশারা করল। আরিয়া ভেতরে আসতে আসতে বলল, কি রে, দুটো ফোন নিয়ে কি করছিস? বাহিরে ভাইয়ারা চলে আসলো, অথচ তোদের ফ্রেশ হওয়া হলো না। ইচ্ছে হাসার চেষ্টা করে বলল, আসলে আপু, আমরা ফোনে একটু গান শুনেছিলাম। ও, বাহিরে চল, মা ডাকছে তোদের। আচ্ছা। আরিয়া বেরিয়ে যেতে যেতে আবার ঘুরে আসলো। ইচ্ছে আর ওহিকে নিয়ে বিছানায় বসে বলল, একটা মজা করবে? ইচ্ছে আগ্রহী নিয়ে বলল। কার সাথে? আবির ভেতরে ঢুকতে ঢুকতে বলল। অনুভব ভাইয়ের সাথে। ইচ্ছে বড় বড় করে তাকিয়ে বলল, না না, কুমিরের ডেরায় থেকে তার সাথে টক্কর দেওয়া যাবে না। আরিয়া সে কথায় দ্বিমত জানিয়ে বলল। আরে থুর, টের পাবে না। ওহিও বলল। ইচ্ছে রাজি হয়ে যা। ইচ্ছে কিছু সময় ভেবে বলল। কিন্তু করবোটা কি? আবির দাঁত কেলিয়ে বলল। ফ্ল্যাটিং করবে। ওকে ফোন দিন। আবির একটা নতুন সিম ফোন তুলে ইচ্ছেকে দিল, আর দরজার সামনে গিয়ে উকি দিয়ে দেখলো অনুভব কি করছে। অনুভব পায়ে পা তুলে সোফায় বসে খবরের কাগজ পড়ছে। অন্যদিকে তার কোনো খেয়াল নেই। ইচ্ছে কল দিতে দিতে বলল। যদি ভয়েস চিনে যায়? আরিয়া বলল। আরে যাবে না, একটু টেনে টেনে কথা বলবি। প্রথমবার কল হলো, অনুভব ধরল না। দ্বিতীয়বার রিং হতেই রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম, একটু বিপদে পড়ে কল দিয়েছি। জি বলুন, কিভাবে সাহায্য করতে পারি? একটা রাস্তা চিনিয়ে দিতে পারবেন? কোথাকার রাস্তা?
আপনার মনে যাওয়ার রাস্তা। দুঃখিত, সেই জায়গায় অন্য কারো অবস্থান। সবাই বড় বড় করে তাকালো। ইচ্ছে বলল। সমস্যা নেই, তাকে মনে রাখবেন আর আমাকে কিডনিতে। অনুভবের মেজাজ বিগড়ে গেল। ফোনটা সামনে ধরে বোঝার চেষ্টা করলো। গম্ভীর কণ্ঠে বলল। আপনি জানেন আমি কে? গরু খাই ঘাস, আপনি আমার ক্রাশ। ইচ্ছের কথা শুনে হাসতে হাসতে সবাই নিচে বসে পড়ল। ইচ্ছে হাত দিয়ে ইশারা করে চুপ থাকতে বলল। অনুভবের ভয়েসটা একটু চেনা চেনা লাগলো, তাই ফোনটা কেটে বলল। আপনি কে? আপনার ভবিষ্যৎ বউ। আমি কে? আমার ভবিষ্যৎ জামাই। অনুভব এবার শিওর হয়ে গেল এটা ইচ্ছে, তবে দেখতে চাইলো আর কে কি বলতে পারে, তাই কপট রাগ দেখিয়ে বলল। এই মেয়ে, এক থাপ্পড় দিয়ে আদব কায়দা শিখিয়ে দেব। ইচ্ছে কিছুটা ভরকে গেল, তবে বাকি সবাই চালিয়ে যেতে বলল, তাই বলল। আপনি না নেতা, আপনার দায়িত্ব জনগণের সেবা করা, কিন্তু আপনি কি করছেন? একটা নিষ্পাপ মেয়েকে হুমকি ধমকি দিচ্ছেন। ছ্যা! বলেই মুখ চেপে ধরে হাসলো ইচ্ছে। অনুভব দাঁতে দাঁত চেপে বলল। তাহলে আমার এখন কি করা উচিত? আপনার মনের রাস্তাটা একটু বলে দিন। অনুভব মুস্কি হেসে বলল। শোনো মেয়ে, আমার মনের রাস্তা বেশি দূরে নয়, 1 মিনিটের হবে। সোজা রুম থেকে বেরিয়ে এসো, আমি অপেক্ষায় আছি। ইচ্ছে হতভম্ব হয়ে ফোন কেটে দিয়ে বিছানায় গিয়ে উঠে বসলো। সবাই ভয়ে একে অপরের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেল। ইচ্ছে দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বলল। আমি কিছুতেই বাইরে যাচ্ছি না, এই লোক দুনিয়ার বদ, আমাকে কাছেই খেয়ে ফেলবে। ওহি নাক থেকে চশমা টেনে সোজা করে পড়তে পড়তে বলল। কাঁচা কি খাওয়া যায় নাকি? আমি না হয় ভাইয়া একটু ভেজে দিব। ইচ্ছে দাঁত কিরমির করে বলল। দিন, আমারও আসবে। ইচ্ছে ফোন কাটতেই অনুভব হাসলো, ভিড় করে বলল। শোনো মেয়ে, তোমার চিঠিগুলো বড্ড মিস করে তোমার এমপি মশাই। আর দাও না কেন? আবিদের আসতে দেরি হচ্ছে জন্য আকলিমা বেগম নিজেই এবার আসলেন। সব কয়টাকে টেনে নিয়ে গেল। অনুভব তাদের বসতে বলল, বেশ স্বাভাবিকভাবেই, কিন্তু সে স্বাভাবিকভাবে বললেও সবাই স্বাভাবিক থাকতে পারল না। সবাই এসে অবাক হলো। সেদিকে অনুভব পাত্তা না দিয়ে সবার সামনেই ওইকে বলল। রঙ্গনকে তোরা হসপিটালে নিয়ে গেছিলি? ভাইয়ের প্রশ্নে ওই রীতিমতো শীতের দিনেও ঘামতে শুরু করলো। উত্তর কি দেবে না বুঝে ইচ্ছের দিকে তাকালো। এমনটা না যে অনুভবকে প্রচন্ড ভয় পায়, সে জানে তার ভাই তাকে অসম্ভব ভালোবাসে। ওহি তখনই ভয় পায় যখন সে কোনো ভুল করে। অনুভব তাকে বলেছিল রঙ্গনের দিকে দূরে থাকতে, কিন্তু চাইলে কি সবসময় সবকিছু মনমতো হয়? না, হয় না। ওই ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল। অবস্থা অন্যদিকে যাচ্ছে বুঝে সামনে এসে দাঁড়ালো ইচ্ছে। মুস্কি হেসে বলল। সেদিন কোচিং থেকে ফেরার সময় দেখি রাস্তায় একটা লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এগিয়ে যেতেই লোকটাকে কেমন চেনা চেনা লাগলো, তবে পুরো মুখে রক্ত লেগে থাকায় সেদিকে পাত্তা না দিয়ে আমরা তাকে হসপিটালে নিয়ে যাই। একজন সুনাগরিকের দায়িত্ব একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তবে প্রথমে না চিনলেও হসপিটালে যাওয়ার পর তার ফেস পরিষ্কার করতেই চিনতে পারি। তাকে আমি রাস্তাঘাটে বেশ কয়েকবার দেখেছি, তবে ঠিক মনে পড়ছিল না। সে যাই হোক, তারপর তাকে সেখানে ভর্তি করে চলে এসেছি। কিন্তু আপনি হঠাৎ জিজ্ঞেস করলেন যে কোনো সমস্যা? অনুভব চুপচাপ মনোযোগ সহকারে ইচ্ছের কথাগুলো শুনল। কথা শেষ হতেই অনুভব ধীর গলায় বলল। না, তবে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গিয়ে তোমরা ভালো কাজ করেছো। ওহি এবার কথা বলল। কিন্তু ভাইয়া তুমি কি করে জানলে? চয়ন একটু দরকারে হসপিটালে গিয়েছিল, সেখানে নাকি তোদের মতো কাউকে দেখেছে। তোর কাছে পৌঁছাতে পৌঁছাতে নাকি হসপিটাল থেকে বেরিয়ে পড়েছিলি, তাই কিছু জিজ্ঞেস করতে পারিনি। তবে যে কেবিন থেকে বের হয়েছি সেখানে উকি দিয়ে দেখেছে রঙ্গন শুয়ে আছে। আমাকে জানালে ভেবেছিলাম তোকে জিজ্ঞেস করব, কিন্তু কাজের চাপে হয়ে ওঠেনি। আজকে তোদের দেখে মনে পড়লো। ইচ্ছে আর ওহি দুজনেই হাঁপ ছেড়ে বাঁচল। একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখ কিছু একটা ইশারা করল। জিনিসটা নজর এড়ালো না অনুভবের, তবুও কিছু বলল না। হঠাৎ আকলিমা বেগম শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এসে বললেন। কি রে অনু বেটা, তোরা কি রঙ্গ বেটার কথা বলছিলি? অনুভব গম্ভীর কণ্ঠে বলল। না, 1 কাপ কফি বানিয়ে দেবে কাকিমণি? কেন দেব না, এখনই আনছি, দাঁড়া। যেভাবে এসেছিলেন আবার সেভাবেই চলে গেলেন, তবে কৌতূহলী হয়ে তাকিয়ে রইল ওহি আর ইচ্ছে।
এই রঙ্গ বেটা আবার কে তাদের মাথায় ঢুকলো না। তবে এ বিষয় নিয়ে কেউ আর কোনো কথা বললো না। সবাই গিয়ে একসাথে নাস্তা করতে বসলো। আবির খেতে খেতে ইচ্ছেকে উদ্দেশ্য করে বলল, কি ইচ্ছি পিচ্ছি ভবিষ্যৎ প্ল্যান কি? ইচ্ছে লুচি চিবাতে চিবাতে বলল, আপাতত ঢাবি, অতপর শ্বশুরবাড়ি। আরিয়া বলল, ভার্সিটিতে ওঠার সাথে সাথে বিয়ে করে নিবি নাকি? তো কি আশেপাশের মানুষের মতো সন্ন্যাসী নেব? অনুভব এত সময় চুপচাপ খাচ্ছিল, তবে কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বুঝতেই আর চোখে ইচ্ছের দিকে তাকালো। সবাই মুখ টিপে হাসে। আবির আবার জিজ্ঞেস করলো, তাই ইচ্ছে তোমার কেমন ছেলে পছন্দ? রাজনীতি না করা সব ছেলেই আমার পছন্দ। তাহলে তো আমাকেও তোমার পছন্দ। ইচ্ছে মাথা নাড়িয়ে সম্মতি দিল। ওহি খেতে খেতে বলল, তোর কবিতা দিয়ে তোর পছন্দ বোঝা তো দেখি। যাকে দেখে সবাই বলবে মারহাবা, সেই হবে আমার বাচ্চার বাবা। অনুভব অস্পষ্ট স্বরে বলল, সকাল বিকাল 3টে করে থাপ্পড় দিলে এমন উল্টাপাল্টা কবিতা বলা বের হয়ে যাবে। এভাবেই কথা বলতে থাকলো চারজনই। সব কথা যে অনুভবকে শুনিয়ে শুনিয়ে এই বিচ্ছুগুলো বলছে তা বুঝেও চুপ করে রইল। আরিয়া আবার বলল, জানিস ইচ্ছে, তোকে আমার এত ভালো লাগে, আমি যদি ছেলে হতাম তাহলে তোকেই বিয়ে করে নিতাম। অনুভবের হঠাৎ কাশি উঠে গেল। ওহি ঝটপট পানি ঢেলে এগিয়ে দিল। অনুভব তা ঢক ঢক করে খেয়ে সবার দিকে একবার করে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, খাওয়ার সময় এত কথা কিসের তোদের? শেষ। কেউ আর কোনো কথা বলল না। কথা বললেই বিপদ। অনুভব তর্কে জড়ানো পছন্দ করে না, তাই সবাই 100 কথা আর এক কথার সমান। খাওয়া দাওয়া শেষ করে অনুভব রেস্ট নিতে গেল, আর বাকি সবাই আড্ডা দিতে সাথে গেল। কি গো বিবিজান, মন খারাপ? মাইয়াটারে কতদিন দেখি না, বাড়িটা কেমন শূন্য শূন্য লাগে। অথচ বাড়িতে থাকলে সবসময় বকাঝকা করো। তুমি শুধু আমার গালমন্দটাই দেখলা, আদর ভালোবাসাটা দেখলা না। শফিক সাহেব হেসে বললেন, এই তো দেখছি। তুমি তারে মিস করতাছো না? শফিক সাহেব কিছু সময় চুপ রইলেন, অতঃপর বললেন, করছি। তাহলে কেন তাকে বাড়ি আসতে নিষেধ করলা? তুমি তো জানো ইচ্ছে বাসে উঠতে পারে না, 3 দিনের ছুটি পেয়েছে, কিন্তু আসতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ে তাই নিষেধ করেছি। আর সকালে কথা হলো তো তোমার সাথে ওহির চাচার বাসায় যাবে, তারা বহুত ভালো মানুষ, আমাদের নাতনিটা আর অযত্ন করবে না। মাইয়াটারে সুপাত্রে দিতে পারলেই আমি মইরাও শান্তি পাইতাম গো। শফিক সাহেব মুস্কি হেসে বললেন, কেন, পাত্র তো রেডি আছে। ইচ্ছে কি আর রাজি হবে? আমি বললে অবশ্যই হবে। কথাখানা বলেই একে অপরের দিকে তাকিয়ে দুজনেই হাসলেন। হঠাৎ আনোয়ারা বেগমের কিছু মনে হতেই থমথমে গলায় বললেন, কিন্তু ইচ্ছের বা? চুপ, এই শব্দটা উচ্চারণ করবে না। আনোয়ারা বেগম থেমে গেলেন, স্বামীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। স্ত্রীর মনোভাব বুঝে শফিক সাহেব বললেন, বিবিজান, ইদানিং তুমি কিন্তু আমায় আর সময় দিচ্ছ না। তয় কারে সময় দিতাছি গাওলে রে? জানো বিবিজান, তোমার অর্ধেক শুদ্ধ আর অর্ধেক অশুদ্ধ ভাষা শুনলে আমি প্রেমে পড়ে যাই। মরণ, বুড়ো বয়সে ভীমরতি। এটাই তো আফসোস, আমি বুড়ো হচ্ছি আর তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ। আনোয়ারা বেগম লজ্জা পেলেন, কিঞ্চিত মাথা নত করে বললেন, রঙের কথা বলবে না তো, এই বয়সে এসে প্রেম করার শখ জাগছে। আহা বিবিজান, একটা গান শুনো নাই, ওই যে বলে, প্রেমের মরা জলে ডুবে না। ইচ্ছের মাঝরাতে হঠাৎ প্রচণ্ড ক্ষুধা পেল। শোয়া থেকে উঠে বসল। ওহি ঘুমোচ্ছে, কয়েকবার ডাক দিল তবুও উঠল না। এত রাতে রান্নাঘরে গিয়ে কি কিছু খাওয়া ঠিক হবে? যদি কেউ কিছু মনে করে, না না, মনে করবে কেন, অল্প একটুই তো খাবে। ইচ্ছে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। খাওয়ার মতো কিছু খুঁজতে লাগলো, তবে বাইরে তেমন কিচ্ছু নেই। হয়তো ফ্রিজে তুলে রেখেছে, কিন্তু এখন তো সেগুলো গরম না করে খাওয়া যাবে না। আবার গরম করে যে খাবে সে ইচ্ছেটুকুও করছে না। কি এক জ্বালায় পড়ল। হঠাৎ চোখ গেল বিস্কুট আর চানাচুরের ডিব্বার দিকে। সেটাই হাতে নিয়ে খেতে লাগলো। কথা বলে না, নাই মামার থেকে কানা মামা ভালো।
যা আছে তাই খেয়ে আপাতত পেট ঠান্ডা করুক। এই মেয়ে, এত রাতে তুমি এখানে কি করছো? ইচ্ছে হঠাৎ অনুভবের গলার আওয়াজ শুনে বিস্কুটটা গলায় আটকে কাশি উঠে গেল। হঠাৎ তার সামনে কেউ পানির গ্লাস ধরতেই নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলল। অতঃপর বলল, ধন্যবাদ। ক্ষুধা লেগেছে? ইচ্ছে মাথা নাড়িয়ে বলল, লেগেছিল, এখন আর নেই। খাবার গরম করে খেতে। ধুর, অত খাটনি কে করবে? অনুভব ভ্রু কুঁচকে বলল, সন্ধ্যায় না বললে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করবে। তো জামাই যদি রাত দুপুরে রান্না করতে বলে তখন কি করবে? তাহলে শুধু মাঝরাতেই খেতে দিব, সারাদিন আর কপালে ভাত জুটতো না। অনুভব বড় বড় করে তাকালো। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। ইচ্ছে কিছু একটা ভেবে বলল, আচ্ছা, আপনি কেন এসেছেন? আমি কেন এসেছি না জানলেও চলবে, এখন গিয়ে ঘুমিয়ে পড়। ইচ্ছে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার থেমে গেল। কিছু একটা বলার উদ্দেশ্যে পিছু ঘুরে চাইল। ওই হঠাৎ ঘুম ভেঙে পাশে ইচ্ছেকে না পেয়ে অবাক হয়ে গেল। ভাবলো হয়তো ওয়াশরুমে গিয়েছে, তাই সময় দেখার জন্য হাতে মোবাইল নিল। কিন্তু সময় দেখার আগেই তার চোখ আটকালো একটা মেসেজ নোটিফিকেশন দেখে। সেখানে চাপ দিয়ে ভেতরে ঢুকলো। রঙ্গনের মেসেজ। সে তো কোনোদিন মেসেজ দেয় না, আজ হঠাৎ কি মনে করে দিল। আপাতত ভাবনা রেখে পড়তে শুরু করলো। ঘুম তো আমি তোর কেড়ে নিতে চেয়েছিলাম, কিন্তু উল্টো তুই আমার ঘুম কেড়ে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিস। হ্যাঁ, বড় অন্যায় করে ফেললি তুই। ভাইয়ের আশেপাশে থাকলে তো আমায় ভুলেই যাস পুরো। ফোন দিলে ধরিস না। খবরদার, এমন কাজ কিন্তু করবি না, নইলে আমার যদি একবার রাগ উঠে যায় না, তোর ভাইয়ের সামনে দিয়ে তোকে তুলে নিয়ে আসবো। ভয় নেই, বিয়ে করেই ঘর তুলবো। মনে রাখবি, আমি কিন্তু মানুষ ভালো নই। ওই হতভম্ব হয়ে রইল। বিড়বিড় করে বলল, শুধু কি হুমকি দিল নাকি সত্যি সত্যি এমন করতে পারে? ইশতিয়াক পাঠান রোদে বসে পায়ের উপর পা তুলে চা খাচ্ছেন। অন্যদিকে তার এখন কোনো খেয়াল নেই। হঠাৎ এক লোক গলা খাগড়ি দিয়ে বলল, স্যার আসবো? ইশতিয়াক পাঠান চায়ের কাপ পাশে রেখে বলল, আয়, কিছু বলবি? জি স্যার। বল। স্যার, রঙ্গন বাবা সেদিন অ্যাক্সিডেন্ট করেছিল। তাকে অনুভব মির্জার বোন হাসপাতালে নিয়ে গিয়েছিল। সে তার বন্ধুদের জানালো, আপনাকে জানায়নি। ইশতিয়াক পাঠানের ভাবভঙ্গি তবুও স্বাভাবিক রইল। আর কিছু জানিস? সে কোথায় এখন? ঢাকায় আছে। ঠিক আছে, যা, সব খবরাখবর ঠিক মতো দিবি। লোকটা চলে যেতেই ইশতিয়াক পাঠান চায়ের কাপটা আবার হাতে নিলেন। মুখে নিতে দেখলেন ঠান্ডা হয়ে গেছে। রেখে দিয়ে আরেক কাপ চা চাইলেন। অতঃপর কিছু মাথায় আসতেই চিন্তামগ্ন হলেন। হঠাৎ বাড়ির মধ্যে থেকে কেউ চেঁচিয়ে বলে উঠল, বাবা। বল, শুনতে পাচ্ছি। আপনার মতো আপনাকে স্মরণ করিয়েছেন, জলদি গিয়ে শুনে আসুন। ইশতিয়াক পাঠান থমথমে মুখে উঠে দাঁড়ালেন। বিড়বিড় করে আফসোস নিয়ে বললেন, সন্তানগুলো একটাও মানুষ হলো না। আসবো? অনুভব ফাইল থেকে মাথা তুলে চয়নকে দেখে ইশারা করে ভেতরে আসতে বলল। অতঃপর আবার ফাইল মনোযোগ সহকারে দেখতে লাগলো। যেদিকে দেখবে না সেদিকেই গরমিল। কাকে রেখে কাকে বিশ্বাস করবে মাথায় আসে না। রাজনৈতিক কাজের চাপে পারিবারিক অফিসে সেভাবে আসতে পারে না। তবে না, এখন থেকে সময় বের করে আসতে হবে, নইলে তার বাবা দেশে ফিরে সবার আগে তার কাছেই কৈফিয়ত চাইবে। সেটা নিয়ে টেনশন নেই বললেই চলে, কিন্তু বাবা চাচার এত কষ্টের অফিস, তা দেখে রাখা তার দায়িত্ব। চয়ন অনেক সময় ধরে হাঁসফাঁস করে গলা ছেড়ে বলল, ভাই। বল, শুনছি। রঙ্গনের নাম্বার জোগাড় করতে বলেছিলেন, নিয়ে এসেছি। অনুভব হাত বাড়িয়ে বলল, ঠিক আছে, দে। চয়ন তার হাতে একটা কাগজ ধরিয়ে দিল। অনুভব তা হাতে নিয়ে বলল, অফিসের স্টাফদের একটু খোঁজ খবর নিয়ে আয় তো, সবাই ঠিকঠাক মতো কাজ করছে নাকি দেখ। আচ্ছা। চয়ন চলে যেতেই অনুভব হাতে থাকা কাগজে চোখ বোলালো। নাম্বার তো চেঞ্জ করেনি, আগেরটাই রয়েছে। দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে গম্ভীর ভাব নিয়ে কল দিল। রঙ্গন প্রথমবারই রিসিভ করে বলল, এত বড় সৌভাগ্য আমার যে নামি দামি মানুষ আমায় কল করেছে। হ্যাঁ, তা কি মনে করে এমপি অনুভব মির্জা আমাকে স্মরণ করলো? অনুভব থমথমে গলায় জবাব দিল, বলার জন্যই তো কল দিয়েছি। তাড়াতাড়ি বল, আমার হাতে বেশি সময় নেই। কি এমন করিস যে তোর হাতে সময় নেই? অনেক কাজ আছে। একটা বল শুনি।
তোর বোনের সাথে লাইন মারা। অনুভব রাগী গলায় বলল, তুই আমার বোনের পিছু করা ছেড়ে দে। তোর কথাই কেন ছাড়বো? আমি বড় অভিভাবক, বড় ভাই, ভুলে যাস না। আমার পেছনে লোক লাগিয়েছিলি তাই না? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। তোর কথায় আমি পিছু ছাড়বো না তা তুই ভালো করে জানিস, তবে তোর বোন বললে ভেবে দেখতে পারি। রঙ্গনের একরোখা জবাব শুনে অনুভব বিরক্ত হলো, তবে কিছু সময় ভেবে বলল, তুই যদি আগের রঙ্গন হতি, আমি নিজে আমার বোনকে ধুমধাম করে তুলে দিতাম, কিন্তু এই বখাটে রঙ্গনের হাতে আমি জীবনেও তুলে দেব না। রঙ্গন হেসে উঠে বলল, আমি একবারও তোকে বলেছি তুলে দিতে। তুই কি চাইছিস? তোর বোনকে। দেখ, আমাদের মধ্যকার ঝামেলায় আমার বোনটাকে টানিস না। ও নরম মনের মানুষ, তোর ধোঁকা সে সহ্য করতে পারবে না। রঙ্গন এবার সিরিয়াস হলো, শীতল কণ্ঠে বলল, তোকে কে বলেছে আমি তাকে ধোকা দিব? তুই আমার বোনকে ভালোবাসিস? না। তাহলে কেন তাকে বিয়ে করতে চাস? জবাব দে। আমার ইচ্ছে। অনুভব প্রচন্ড রেগে গেল, তবে একটা শব্দে তার অন্য কিছু মাথায় আসলো। হঠাৎ হেসে উঠল, হাসতে হাসতেই বলল, তুই আমার বোনের পিছু ছাড়লে তোকে একটা সত্যি কথা বলবো। রঙ্গন স্বাভাবিকভাবেই বলল, কোন সত্য? যে সত্যি কেউ জানে না। হ্যাঁ আলী, আমি একদম পছন্দ করি না অনুভব। যা বলবি সোজাসুজি বল। এত বছরে কি তুই তোর বোনের খোঁজ পেয়েছিস? রঙ্গন চমকে উঠল, তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, না। হঠাৎ এই কথা? তুই যদি অহির সাথে যোগাযোগ বন্ধ করিস, তবে আমি তার সন্ধান তোকে দেব। রঙ্গন নড়ে চড়ে বসল, উত্তেজিত কণ্ঠে বলল, কোথায় আছে সে? আগে বল আমার বোনের সাথে যোগাযোগ করবি না? আচ্ছা ঠিক আছে, যোগাযোগ করব না। অনুভব হাসল, এটা সে করতে চায়নি, তবুও মনের ভালোর জন্য করতে হলো। এই কথা যে রঙ্গন পাবলিক করবে না এটা সে জানে, রক্তের একটা টান আছে না। কি হলো, মরে টরে গেলি নাকি? বলছিস না কেন? দাঁড়া, এত উত্তেজিত হচ্ছিস কেন? মেজাজ গরম না করে বল। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, ইচ্ছে। তোর বোনের সই? সে তোর নিজের বোন। রঙ্গন হতভম্ব হয়ে গেল, স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগলো, গলা কাঁপছে তার। তুই সত্য বলছিস? মিথ্যা কবে বলেছি? রঙ্গন বেশ কয়েকবার নামটা উচ্চারণ করতেই তার মুখে হাসি ফুটল। কেউ একজন আপন বলতে আছে তার, এটাই বিড়বিড় করল। অনুভব তার মনোভাব বুঝে নিজেও হাসল। এই কথাটা মাস্টারমশাই তাকে বলেছিলেন। গলা খাঁকড়ে দিয়ে বলল, যাই হোক, আজকে থেকে তুই আর আমার বোনের সাথে যোগাযোগ করবি না, মাথায় থাকবে। রঙ্গন এবার স্বাভাবিক হয়ে মুচকি হেসে বলল, করব না, তবে সে নিজে থেকে যোগাযোগ করলে আমি তাকে বাধা দিতে পারবো না। অনুভব তাতে দাঁত চেপে বলল, এটা কিন্তু কথা ছিল না। রঙ্গন হেসে বলল, একটু আগেই না নিজেই বললি আগের রঙ্গন আর এই রঙ্গন এক নয়, তাহলে আবার আগের মতো কেন আশা করছিস? হ্যাঁ শোন, আগের রঙ্গন কথা দিয়ে কথা রাখতো, এখনকার রঙ্গন কথা দিয়ে কথা রাখে না, বুঝতে পেরেছিস? শালা, তোকে আমি দেখে নিব। ওফ নেতা সাহেব, আমি শালার থেকে দুলাভাই বেশি কমফোর্ট ফিল করি। আমার দুলাভাই হওয়ার আশা তুই ছেড়ে দে, তবে তোর দুলাভাই হতে আমার কিন্তু বেশি সময় লাগবে না। রঙ্গন রাগল না, বরং হাসল। আমার বোনকে কি তোদের মতো পেয়েছিস? ভুলে যাবি না, সে রঙ্গন পাঠানের বোন। হ্যাঁ, এত সহজে তার মন জয় করতে তুই পারবি না, তোকে তেলে ভেজে একদম ছেড়ে দেব। আর যদি তোর বোন নিজেই আমার হতে চায়? রঙ্গন আবারও হাসল, একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, ছেলে হিসেবে তুই খারাপ নয়, চরিত্র ঠিক আছে, তবে তোর রাজনীতির জন্য সে মানবে না। অনুভব রাগে গজগজ করতে করতে ফোন কেটে দিল। লাভের লাভ কিছুই হলো না। দুই ভাই বোনের রাজনীতি নিয়ে এত কি সমস্যা তার মাথায় ঢোকে না। দুজনকে একসাথে সাথে দুটো করে চারটে থাপ্পড় দিতে পারলে বড্ড শান্তি লাগতো। রঙ্গন বেশ কিছুটা সময় নিয়ে রয়ে শুয়ে ওহিকে কল দিল। 3 বার রিং হওয়ার পর ধরল। হ্যালো। এত সময় লাগে? পড়ছিলাম, খেয়াল করি নাই। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, ওসব পরপুরুষের লেখা বই না পড়ে আমার মন পড়ার চেষ্টা কর, ভবিষ্যতে কাজে লাগবে। ওহি থতমত খেয়ে গেল, আমতা আমতা করে বলল, মানে?
রঙ্গন এবার ওহিকে জ্বালাতন করতে বলল। বড্ড টেনশনে আছি রে। কেন, কি হয়েছে? না থাক, না বলুন, আমি শুনতে চাই। আমি প্রতিদিন একটা স্বপ্ন দেখি। কি স্বপ্ন, ভোরের নাকি? কিছু অসহায় জনতা আমার কাছে সাহায্য চাচ্ছে। কি সাহায্য? ভোরের স্বপ্ন তো সত্যি হয়। সেই অসহায় জনতা কারা জানিস? না, আপনি বললে তো জানবো। আমার বাচ্চা কাচ্চা। ওহি ভ্যাবাচেকা খেয়ে বলল। কি যাতা বলছেন? রঙ্গন আফসোসের স্বরে বলল। রে, সত্যি আমার বাচ্চারা তার মাকে দেখতে চাচ্ছে। ওহি কিছুটা বিব্রত হলো, লজ্জাও পেল। কি বলবে না বুঝে বলল। রাখছি, অনেক পড়া বাকি। না, ইচ্ছেকে দে। কেন? আগে দে। ইচ্ছে কানে হাত দিয়ে পড়ছিল। ওহি প্রথমে কয়েকটা ডাক দিল, শুনল না। অবশেষে উঠে গিয়ে তাকে একটা গুঁতা ফিরে বলল। তোর সাথে কথা বলবে। কি কথা? জানি না। ও, সাউন্ড বাড়া, আমি শুনছি। আচ্ছা। ইচ্ছে। ভাইয়া কেমন আছেন? রঙ্গন ফোনের দিকে চেয়ে রইল। আজকে বড্ড মায়া কাজ করছে মেয়েটার উপর, তবু বুঝতে দিল না। এই তো আছি, তুই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিছু বলবেন? অনুভব মির্জা তোকে বিরক্ত করে? ইচ্ছে বড় বড় করে ওহির দিকে তাকিয়ে বলল। না তো, বরং আমি তাকে বিরক্ত করি। আচ্ছা, ও যদি তোকে কিছু বলে আমায় বলবি, কেমন? কিন্তু কেন? দাঁড়া, কথা শেষ করতে দে। বলে আবারও বলল। শোন, তোকে ওই লোক যদি ভয়টয় দেখায় বা কিছু বলে, তাহলে সোজা আমাকে বলবি। আমরা দুজনে মিলে ওটাকে মেরে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসবো। দারুণ আইডিয়া তো। ওকে, ডান। ওহি হতভম্ব হয়ে চশমার উপর দিয়ে তাকালো, অতঃপর বিড়বিড় করে বলল। কত বড় বেয়াদব দুটো, আমার সামনে আমার ভাইকে মেরে বস্তায় ভরা বুদ্ধি করছে, ভাবা যায়? ওহির বিড়বিড়ানি শুনে ইচ্ছে ফোন কানে রেখেই বলল। কি রে, তুই কি আমাদের গালি দিচ্ছিস? ওহি থমথমে গলায় বলল। না। রঙ্গন ওহির মনোভাব বুঝে ইচ্ছেকে বলল তাকে ফোনটা দিয়ে দিতে। ওহি নিল, তবে কানে ধরেই চুপ করে রইল। রঙ্গন নিজেই কথা বলল। শোন, আজকের পর আমি আর তোকে ফোন দিব না। ওহি অবাক হয়ে বলল। কেন? আজকের পর থেকে তুই আমাকে ফোন দিবি, বুঝছিস? ওহি রেগে গেল। কি পেয়েছেটা কি? যা বলবে তাই করতে হবে। করবে না সে, রেগে বলল। পারবো না, আপনি দিলেই কথা বলবো, নইলে বলবো না। বলেই ফোন কেটে দিয়ে থম মেরে বসে রইল। ইচ্ছে কয়েকবার ডাকলেও উত্তর করলো না, পড়তে বসলো। ইচ্ছে হতাশ হয়ে একটু ফোন টিপতে বসলো। হঠাৎ অনুভবের আইডি তার সামনে আসলো, সাথে সাথে রিকোয়েস্ট পাঠালো। বড্ড বোরিং লাগছে, এই ব্যাটারি চালাতে পারলে ভালো লাগবে। অনুভব নিজেও অনলাইনে ছিল। নোটিফিকেশন আসতেই সিন করলো, কেউ রিকোয়েস্ট দিয়েছে। জান্নাতুল তাজরিন ইচ্ছে। আইডির নাম দেখে বুঝে ফেললো এটা কে। অ্যাকসেপ্ট করে নিল। অনুভব কনফার্ম করতেই ইচ্ছে সাথে সাথে মেসেজ লিখল। কি এমপি মশাই, কি করছেন? অনুভব রিপ্লাই করবে কি করবে না ভাবতে ভাবতেই করে ফেলল। লিখল। অফিসে এসেছি, কাজ করছি। ও, একটা কথা বলতে পারি? তুমি আবার বলার আগে অনুমতি কবে থেকে নেওয়া শুরু করলে? দূর, সোজা কথা সোজা উত্তর দিন। বলো। আপনি রাজনীতি করে কত টাকা সরিয়েছেন? অনুভব রাগী ইমোজি দিয়ে লিখল। এই মেয়ে, আমাকে তোমার এমন মনে হয়? রাজনীতি ছাড়া আর কিছু বলতে পারো না? ইচ্ছে হাসলো, হেসে আবার লিখল। পারি, বলবো। রিপ্লাই আসলো না, তাই ইচ্ছে আবার লিখল। আপনি এখনো পর্যন্ত কয়টা প্রেম করেছেন? একটাও না। কেন? সময় পাইনি। ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে লিখল। এমন খুশিটা পেশা নিয়োজিত থাকলে কোন মেয়েই বা প্রেম করবে আপনার সাথে? এই মেয়ে, তুমি জানো আমি প্রতিদিন কতগুলো করে প্রপোজ পাই? না, জানি না। অনুভব বেশ অনেকগুলো মেসেজ রিকোয়েস্ট সস পাঠিয়ে লিখল। এবার দেখো। ইচ্ছে খুঁটে খুঁটে দেখল, কোনো মেয়েকে রিপ্লাই করেনি। কিছু একটা ভাবলো, অতঃপর লিখল। ফেসবুকে কি রিয়েল প্রপোজ বোঝা যায়? সব কয়টা ফেক আইডি মনে হচ্ছে। অনুভব বিরক্ত হয়ে আর রিপ্লাই করলো না। ইচ্ছে হাসতে লাগলো, হাসতে হাসতে লিখল। এমপি মশাই, গান শুনবেন? বলো, শুনছি। তোমার আব্বাকে বলো তোমার বিয়ের বয়স যে হলো।
তোমার আম্মাকে বলো তোমার বিয়ের বয়স হলো। অনুভব রাগী ইমোজি দিয়ে লিখল। শোনো মেয়ে, আমাকে রাগিয়ে তুমি কিন্তু শান্তিতে থাকতে পারবে না। আজীবন এমন ফালতু গান বলা বের হয়ে যাবে। কিন্তু তা ইচ্ছে দেখতো না। আগে ফোন অফ করে রেখে দিয়ে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে থাকলো। এখন ভালো লাগছে, গুনগুনিয়ে উঠল। কি সব আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে ওহিদের ঢাবি পরীক্ষা ছিল। মোটামুটি দুজনেরই ভালো হয়েছে। কালকে বাড়ি ফিরবে। খুশিতে লাফিয়ে লাফিয়ে হাঁটছে ইচ্ছে। ওহি বারবার তাকে বলছে, ইচ্ছে পড়ে যাবে কিন্তু। কিন্তু কে শোনে কার কথা। একটা ওস্টা খেয়ে আবার ভদ্র মেয়ের মতো হাঁটতে লাগলো। আজকে অনুভবের আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। তাই আবির আর আরিয়া এসেছিল তাদের নিয়ে। দুজনকে বের হয়ে আসতে দেখে আবির এসে জিজ্ঞেস করলো, কি রে, পরীক্ষা কেমন হলো? দুজনই একসাথে বলল। আলহামদুলিল্লাহ। আরিয়া বলল, চল তোদের আজকে আমি ট্রিট দিব, কি খাবি বল? আবারও দুজনই একসাথে বলল। ফুচকা আর আইসক্রিম। খাওয়া দাওয়া শেষ করে দুজনেই হোস্টেলে ফিরে গেল। বাড়িতে ফোন করে কথা বলল, অতঃপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। ঘুম ভাঙতে ভাঙতে সন্ধ্যা লেগে গেল। ইচ্ছে বলল, চল ছাদ থেকে ঘুরে আসি। পাগল হয়েছিস? সেদিন শুনলি না হোস্টেলের খালা কি বললো? ছাদে থেকে একটা মেয়ে লাফ দিয়েছিল, আর তখন থেকে নাকি রাতে ছাদে কারো পায়ের আওয়াজ শোনা যায়। তারপর থেকে কেউ আর রাতে ছাদে যায় না। ইচ্ছে সেদিকে পাত্তা না দিয়ে বলল, আরে এমন একটু একটু সমস্যা জায়গাতেই থাকে, চল। না যাব না, আর তুইও যাবি না। ইচ্ছে মুখ গোমরা করে বসে পড়ল। তার এখন আর ভালো লাগছে না। ছুটি বাসায় চলে যেতে ইচ্ছে করছে। ওহি তা দেখে বলল, ইচ্ছে কালকে তো চলে যাব, ভাইয়ের জন্য একটা চিঠি লিখবি? ইচ্ছে উঠে দাঁড়ালো। টেবিলে বসতে বসতে বলল, তোর ভাইকে এবার এমন চিঠি লিখবো না, দেখেই অক্কা পেয়ে যাবে। ওহি সেদিকে পাত্তা না দিয়ে প্রশ্ন মিলাতে বসলো। এভাবে বেশ অনেকটা সময় চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে দুজনে শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় রঙ্গন কল করলো। ওহি ধরতেই বলল, বেলকনিতে আয়। ওহি হাতে থাকা ঘড়িতে সময় দেখে নিল। 11টা বাজে। হতভম্ব হয়ে বলল, কেন? তুই আসবি নাকি আমি ভেতরে যাব? এই না না, আসছি। ওহি দৌড়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। অতটাও বড় না, ছোট্ট একটা ব্যালকনি। কোনো গাছগাছালি কিচ্ছু নেই। তারা লাগিয়ে সেই সময়ও পায়নি। শুধু কাপড় চোপড় মেলতেই আসে দুজনে। তাছাড়া সেভাবে আসা হয়নি। মূলত চাপা হওয়াতে দুজন কারোই পছন্দ হয়নি। আরেকটা কারণ আছে, এখানে দাঁড়ালে রাস্তার মানুষ দেখা যায়, এমনকি তারা তাকালেও দেখতে পাবে। এই জন্যই সচরাচর আসে না তারা। ওহে উকিঝুঁকি মেরে দেখতে লাগলো। হঠাৎ রাস্তার ল্যাম্পপোস্টের কাছে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলো। চেহারা বোঝা না গেলেও পোশাক দেখেই বুঝে ফেললো এটা কে। এক হাতে ফোন, অন্য হাতে সিগারেট। রঙ্গন এবার কথা বলল, অবশেষে খুঁজে পেলি তাহলে আমাকে? হ্যাঁ, আপনি এত রাতে কেন এসেছেন? তোকে বলতে হবে? আমি ভেতরে চলে গেলাম। না দাঁড়া, বলছি। বলুন। তোকে দেখতে এসেছিলাম। ওহি প্রসঙ্গ পাল্টে বলল, কালকে চলে যাব। ও আচ্ছা। একটা গান শোনাবেন? আসলে বাড়ি গেলে তো আর এভাবে কথা হবে না, শোনাবেন? রঙ্গন দাঁত কিরমির করে বলল, কথা হবে না মানে? তুই ফোন না ধরলে তোর ভাইকে ফোন দিব, মনে রাখিস কিন্তু। ওহি চমকে উঠল। কিছু বলার আগেই রঙ্গন গান ধরল, আমার ভিনদেশি তারা একা রাতের আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে, ঠিক সন্ধ্যা নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে, আমার রাতে জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি। আপনি এত সুন্দর গান কই থেকে শিখেছেন? শিখিনি কখনো। ও জানেন, ভাইয়াও না অনেক ভালো গান গায়। আমি শুনতে চেয়েছি, একদম তার কথা আমাকে বলবি না। এত রাগ কেন আমার ভাইয়ের উপর আপনার? তাই বলুন তো আগে। রঙ্গন কথা ঘুরিয়ে বলল, তোর ভাই আজকে আমাকে কল দিয়েছিল,
কি বলছো জানিস? তোকে নিয়ে পালাতে। কি? অসম্ভব। রঙ্গন মুচকি হেসে বলল, আজ ফাগুনে পূর্ণিমা রাতে চলো পালায়ে যাই। সকাল হতেই ব্যাগপত্র গুছিয়ে নিল দুজনে। এখন অপেক্ষা অনুভব আসার। হোস্টেলের নিচে সে কল দেওয়ার কথা তার। ইচ্ছে আর ওহি দুজনেই রেডি হয়ে বসে আছে। 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও যখন অনুভব আসছে না, তখন ইচ্ছে রেগে ওহির ফোন কেড়ে নিয়ে অনুভবকে কল দিল। অনুভব মিটিংয়ে ছিল। এ সময় ফোন আসায় বিরক্ত হলো, সাথে তার দলের লোকজন। তবে হাতে নিয়ে যখন দেখলো ওহি কল দিয়েছে, এক সাইডে গিয়ে ধরে বলল,